আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শোনা যাচ্ছে আর আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আহ, আজকে একটু দেরি হইলো আসলে কারেন্টের সমস্যার জন্য। যারা আমাদের ব্যাচে আছেন তাদের সাথে গ্রুপে বলেছিলাম। তো যাই হোক, আমরা তাহলে আর বেশি দেরি না করে শুরু করি। অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যা বলি তাই। যদি বুঝতে কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে একটা মেনশন দিয়ে একটা কমেন্ট করে রাখবেন। আমি পরবর্তীতে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আমাদের এখন যে টপিকটা চলছে সেটা হচ্ছে হেপাটোলজি, এবং হেপাটোলজির আজকে 2 নম্বর ক্লাস। এবং গত ক্লাসে আমরা অ্যাকচুয়ালি প্রেজেন্টিং প্রবলেমস এর আগ পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা চেষ্টা করব ডিজিজের আগ পর্যন্ত পড়তে, যদিও আমাদের লিভার সিরোসিসেরও কিছুটা পড়ার কথা। হয়তো আমরা অত দূর আর যাবো না। যাই হোক, তো আমরা শুরু করি প্রেজেন্টিং প্রবলেমস ইন লিভার ডিজিজ। তো এখানে একটা জিনিস আগে বলে রাখি যে হেপাটোলজিটা কিন্তু আপাত দৃষ্টিতে সোজা মনে হলেও এর মধ্যে কিন্তু অনেক প্যাচ আছে। হ্যাঁ। সো আমরা আহ, যারা আমাদের সাথে আগেও ছিলেন তারা জানেন যে নিউরোলজির সময় আমি কিন্তু লাস্ট একটা সামারি করে দিয়েছিলাম নিউরোলোকালাইজেশনের। সেরকম হেপাটোলজির লাস্টও আমি একটা সামারি করে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের জিনিসগুলো বুঝতে ইজি হয় বা মনে রাখতে ইজি হয়। আর তার সাথে সাথে অবভিয়াসলি আপনাদের কোনো কোয়ারি থাকলে সেটার তো আমি করার চেষ্টা করব। সো আজকে আমরা তাহলে শুরু করি। আমি অ্যাজ ইউজুয়াল আপনাদের নর্মালি দাগিয়ে দিচ্ছি, এটা কোনো পরীক্ষার জন্য না। এটা জাস্ট নর্মালি ডিভিশন পড়ার জন্য, আর তার সাথে সাথে আমি স্টার দিয়ে দিব কিছু যেগুলো এক্সামের জন্য প্লাস প্র্যাকটিক্যাল লাইফের জন্য ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট। প্রেজেন্টিং প্রবলেমস অফ লিভার ডিজিজ। এখানে হচ্ছে মূলত আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাকিউট লিভার ইনজুরি, একটা হচ্ছে ক্রনিক লিভার ইনজুরি। কেমন? সো অ্যাকিউট লিভার ইনজুরি, ক্রনিক লিভার ইনজুরি এগুলো আমরা একটু পরে আবার ডিটেলসে পড়বো। এখন আমরা জাস্ট একটু দেখি যে অ্যাকিউট লিভার ইনজুরি হচ্ছে নন স্পেসিফিক সিমটমস অফ ফ্যাটিক অ্যান্ড অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট or with jaundice and acute liver failure. That is, it starts with non-specific symptoms like fatigue, abnormal liver function tests, or malaise, or fever, or some sort of this. মানে একটা নন স্পেসিফিক সিমটম যেটা বিভিন্ন কিছুতে হতে পারে। অর উইথ জন্ডিস, জন্ডিস অনেক সময় হতে পারে যেটা ইন্ডিকেট করে যে ইট ইজ এ কজ, মানে ইট ইজ এ আন্ডারলাইং প্যাথোলজি অফ লিভার। এগুলো হচ্ছে মোটামুটি অ্যাকিউট লিভার ফেলিয়ারের ক্ষেত্রে আমরা পাই। আর ক্রনিক লিভার ইনজুরির ক্ষেত্রে বা ক্রনিক লিভার ফেলিয়ারের ক্ষেত্রে মূলত কিন্তু একটা হেপাটিক ইনজুরি অর ইনফ্লামেশন অ্যান্ড অর ফাইব্রোসিস অকারিং ইন দ্য লিভার ফর মোর দ্যান 6 মান্থস। এটা আমরা মোটামুটি জানি যে 6 মাসের বেশি যখন লিভার ইনজুরি হয় তখন আমরা এটাকে বলি ক্রনিক লিভার ইনজুরি। In the early stages, patients can be asymptomatic with fluctuating abnormal liver function tests. Early stage কিন্তু পেশেন্ট ফ্ল্যাকচুয়েটিং একটা অ্যাবনর্মাল এলিফটি নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মানে বারবার টেস্ট করতে হবে। হ্যাঁ, একবার টেস্ট করে আপনি ডায়াগনোসিস করে ফেলবেন এরকম কিন্তু না। বারবার টেস্ট করে দেখতে হবে অ্যাকচুয়ালি এটা কি ডিটেরিওরেটিং করতেছে নাকি এটা ইমপ্রুভ করতেছে। অর্থাৎ 6 মাস ধরে এটার কোর্স কিরকম আছে সেটা দেখে তারপর হচ্ছে আমরা আলটিমেটলি ডিসিশন নেই যে ওয়েদার ইট ইজ এ কজ অফ ক্রনিক লিভার ইনজুরি অর নট। ঠিক আছে। ওকে। সো এরপর আমরা আসি উইথ মোর সিভিয়ার লিভার ডিজিজ, যখন আরো বেশি সিভিয়ার হবে। However, the presentation can be with jaundice, portal hypertension, and other signs of cirrhosis and hepatic decompensation. সো একটা জিনিস খেয়াল করেন যে অ্যাকিউট লিভার ইনজুরিতে কিন্তু জন্ডিসটা অবশ্যই হয়। ঠিক আছে, অবশ্যই হয় বলতে হয়, ইনভেরিয়েবলি হয়। বাট ক্রনিক লিভার ডিজিজে কিন্তু জন্ডিস নাও থাকতে পারে, স্পেশালি যদি সিভিয়ার কেস না হয়, হয়তো অনেকদিন ধরে অল্প অল্প ইনভলভ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু জন্ডিসটা খুব একটা হবে না। পোর্টাল হাইপারটেনশন আদার সাইন্স অফ সিরোসিস, এই জিনিসগুলো কিন্তু আমরা পরবর্তীতে জানবো। এবং এগুলো কিন্তু সিভিয়ার লিভার ড্যামেজের ক্ষেত্রে হয়। নর্মাল ছোটখাটো লিভার ড্যামেজ অনেকদিন ধরে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শুধুমাত্র এলএফটি অল্টারেশন হয়, বাট সিমটম কিন্তু খুব একটা থাকে না। অ্যাকিউট লিভার ইনজুরিতে কিন্তু সাধারণত সিমটমটা থাকে, ক্রনিকের ক্ষেত্রে অনেক সময় সিমটম থাকে না। যদি সিভিয়ার হয় সেই ক্ষেত্রে জন্ডিস, পোর্টাল হাইপারটেনশন, সাইন্স অফ সিরোসিস এগুলো হতে পারে। অ্যান্ড হেপাটিক ডিকম্পেনসেশন। হোয়াট ইজ ডিকম্পেনসেশন? এটা আমি মনে হয় গত ক্লাসে বলছিলাম। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ দেওয়া। অর্থাৎ লিভারের যে ক্ষতি হয়েছে, দ্যাট ইজ ইনজুর্ড হয়েছে, তারপর লিভার চেষ্টা করে, লিভারের কিন্তু একটা ইন্ট্রিনসিক ক্যাপাসিটি আছে যে সে অ্যাকচুয়ালি কিন্তু অনেক বেশি কাজ করতে পারে। নর্মালি যতটুকু করে তার ক্ষমতা কিন্তু তার থেকে অনেক বেশি। সো লিভার সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে যখন তার মধ্যে একটা ফেলিয়ার হয়। বাট এই কম্পেনসেট করতে করতে যখন সে আস্তে আস্তে আর কম্পেনসেট করতে পারে না, তখন আমরা এটাকে বলি হেপাটিক ডিকম্পেনসেশন। এবং 24th এডিশন আমরা যেটা পড়ছি ডেভিডসন, এর শুরুতে কিন্তু অ্যাকচুয়ালি একটা বক্সের মধ্যে প্রত্যেকটা যে ডিকম্পেনসেশন বলেন বা পোর্টাল হাইপারটেনশনের ফিচার, সিএলডি ফিচার, এরকম কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে যেগুলো আমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট।
সো এগুলো সবই ক্রনিক লিভার ইনজুরির একটা ফিচার্স। So patients with clinically silent chronic liver disease frequently present with abnormalities in liver function are observed on routine blood testing. অর্থাৎ ক্লিনিক্যালি যখন একটা সাইলেন্ট পেশেন্ট সামহাউ আমাদের কাছে প্রেজেন্ট করেছে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে, এবং সেটা আমরা বুঝেছি হচ্ছে মূলত এলএফটি অল্টারেশনের মাধ্যমে। আপনি হয়তো একটা পেশেন্ট আপনার কাছে আসছে, আপনার মনে হয়েছে যে আমি একটা লিভার ফাংশন টেস্ট দিই, সো দিয়ে দেখলেন হচ্ছে সেখানে অল্টারেশন আছে। দ্যাট মিনস পেশেন্টের তেমন কোনো সিমটম নাই, বাট অল্টারেশন আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অবজারভেশনে রাখবো, দ্যাট মিনস আমরা ফলো আপে রাখবো on routine blood testing or when clinical events such as an intercurrent infection or surgical intervention. অনেক সময় দেখা যায় যে এইরকম পেশেন্ট যাদের অলরেডি লিভারটা ড্যামেজড, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ইনফেকশনের ক্ষেত্রে বা তাদের যখন কোনো একটা সার্জিক্যাল ইন্টারভেনশন করা হয় বা এই সকল ক্ষেত্রে মানে একটা অ্যাকিউট স্টেজে বা একটা স্ট্রেস কন্ডিশনে তাদের কিন্তু লিভারের কন্ডিশনটা আরো ডেটেরিওরেট করে, যার জন্য তখন কিন্তু অ্যাকচুয়ালি তার কিছু কিছু সিমটম ডেভেলপ করতে পারে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ এটা কিন্তু সাধারণত সিমটম অনেক সময় থাকে না যদি না সিভিয়ার হয়। সো সেক্ষেত্রে আপনি এলএফটি করে যখন অল্টারেশন দেখবেন তখন আপনি মনে করতে পারেন যেটা ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। দ্বিতীয়ত, যখন ওই পেশেন্টটার একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্য দিয়ে যাবে তখন কিন্তু তার কিছু সিমটম ডেভেলপ করতে পারে। সো তখন কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ক্রনিক লিভার ইনজুরি হতে পারে। So surgical complications are more common in patients with decompensated cirrhosis and in the presence of portal hypertension with intra-abdominal varices. সার্জিক্যাল কমপ্লিকেশন সাধারণত ডিকম্পেনসেটেড সিরোসিস, অর্থাৎ যাদের বেশ বড় ধরনের ড্যামেজ হয়ে গেছে অলরেডি, পোর্টাল হাইপারটেনশন এবং ইন্ট্রাঅ্যাবডোমিনাল ভেরিসেসের ক্ষেত্রে আমরা দেখি। এগুলো আসলে ইম্পর্টেন্ট, বাট এই জিনিসগুলো পরবর্তীতে আরো আছে, দেখে আমরা এখানে স্টার্ট দিচ্ছি না, খুব একটা ইম্পর্টেন্সও দিচ্ছি না। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটা কিন্তু ইনজুরি, কজেস অফ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক লিভার ইনজুরি, অ্যান্ড এই ছবিটা ইম্পর্টেন্ট কেন, এখান থেকে আপনাকে এমসিকিউ দিয়ে দিবে, ঠিক আছে, এমসিকিউ দিয়ে দিবে। স্পেশালি দেখেন লাইক আপনি এখানে বলতে পারেন যে ভাইরাল হেপাটাইটিস এ বি ই, এটা কিন্তু অ্যাকিউট লিভার ইনজুরি করে, আর ক্রনিক লিভার ইনজুরির ক্ষেত্রে কিন্তু বি এবং সি ইনভলভ। তার মানে বিটা কিন্তু উভয় ক্ষেত্রে ইনভলভ, বি কিন্তু অ্যাকিউটও ইনভলভ, বি ক্রনিকও ইনভলভ, ঠিক আছে। এ ই হচ্ছে শুধুমাত্র অ্যাকিউটে ইনভলভ, সি হচ্ছে শুধুমাত্র ক্রনিক ইনভলভ, আর ডি যেহেতু বি এর সাথে কো ইনফেকশন করে, দ্যাট মিনস ডিও আমরা বলতে পারি যে অ্যাকিউট এবং ক্রনিক দুই ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, অ্যালকোহলিক লিভার ডিজিজ দেখেন, অ্যালকোহলিক লিভার ডিজিজ অ্যাকিউট এবং ক্রনিক দুটেই করতে পারে। উইলসনস ডিজিজ অ্যাকিউট এবং ক্রনিক দুটেই করতে পারে। অটোইমিউন হেপাটাইটিস অ্যাকিউট এবং ক্রনিক দুটেই করতে পারে। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু এমসিকিউতে দিতে পারে যে হুইচ ডিজিজেস ক্যান কজ বোথ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক লিভার ইনজুরি। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে বোথ যেগুলো আছে, বি ফর বোথ মনে রাখতে পারেন, হেপাটাইটিস বি, অ্যালকোহলিক লিভার ডিজিজ, উইলসনস ডিজিজ এবং অটোইমিউন হেপাটাইটিস, ঠিক আছে। ড্রাগস হচ্ছে শুধু অ্যাকিউট করে, ড্রাগস আবার ক্রনিকও করতে পারে, আমি যতদূর জানি, এখানে যদি এটা লিখে নাই। ক্রনিক লিভার ইনজুরির মধ্যে দেখেন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তার মানে অ্যালকোহলিকটা কিন্তু অ্যাকিউট এবং ক্রনিক দুটোই করতে পারে, বাট নন অ্যালকোহলিক কিন্তু শুধুমাত্র ক্রনিক করবে। আবার দেখেন উইলসনস ডিজিজ বোথ করতে পারে, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, বাট হেমোক্রোমাটোসিস অনলি ক্রনিক, এটা কিন্তু অ্যাকিউট করে না। এই জিনিসগুলো কিন্তু এই জন্য আমি দাগাইছি যে এগুলো কিন্তু আপনাদের একটু কনফিউশন হতে পারে পরীক্ষার হলে। আচ্ছা, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এই জিনিসগুলো সবই কিন্তু ক্রনিক লিভার ইনজুরি করে, নট অ্যাকিউট। আচ্ছা, ক্রিপ্টোজেনিক আননোন, এটাও সাধারণত ক্রনিক, এটা সাধারণত অ্যাকিউট করে না। তাহলে এই চারটা ইম্পর্টেন্ট হচ্ছে ফর এমসিকিউ, বিকজ এখান থেকে আপনাকে অ্যাকিউটের অ্যাকিউট কে কে করে জানতে চাই, সেখানে ক্রনিকের অপশন দিতে পারে, ক্রনিক কে কে করে জানতে চাই, অ্যাকিউটের অপশন দিতে পারে, আবার বোথ কে কে করে সেটা জানতে চাই। এগুলো কিন্তু এখান থেকে আমাদেরকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। সো প্রেজেন্টেশন অফ লিভার ডিজিজ কেমন, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশন অফ লিভার ডিজিজ, and it is also a start topic. So when there is mild or moderate severity, then acute liver injury ক্ষেত্রে সাধারণত abnormal LFT থাকবে, ক্রনিকের ক্ষেত্রেও তাই, অর্থাৎ সেই ক্ষেত্রে নো সিমটমস। মাইল্ড এবং মডারেট লিভার ডিজিজের ক্ষেত্রে কিন্তু কোনো সিমটম প্রকাশ পায় না। তার মানে যে সকল পেশেন্ট আমাদের কাছে জন্ডিস বা লিভার সিমটমস নিয়ে প্রেজেন্ট করে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বুঝতে হবে এটা হয় সিভিয়ার অর ভেরি সিভিয়ার। তার মানে আমাদের কিন্তু তাদেরকে ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। আপনারা তো দেখতেছেন সামান্য জন্ডিস, ওই সামান্য জন্ডিসটাই কিন্তু সিভিয়ার, কারণ মাইল্ড এবং মডারেটের ক্ষেত্রে কিন্তু সাধারণত কোনো সিমটম থাকে না, অনলি অ্যাবনর্মাল এলএফটি থাকবে। সিভিয়ারের ক্ষেত্রে ইন কেস অফ অ্যাকিউট লিভার ইনজুরি দেয়ার উইল বি জন্ডিস, অ্যান্ড ক্রনিক লিভার ইনজুরি দেয়ার উইল বি সাইন্স অফ সিরোসিস অ্যান্ড প্লাস মাইনাস পোর্টাল হাইপারটেনশন। ওকে,
and very severe, then there will be acute liver failure. Chronic liver injury ক্ষেত্রে হবে chronic liver failure, jaundice, ascites, hepatic encephalopathy, total hypertension with variceal bleeding. That means jaundice acute liver injury ক্ষেত্রে কিন্তু just severe disease ডিনোট করে, বাট ক্রনিক লিভার ইনজুরির ক্ষেত্রে যখন জন্ডিস হবে ইট ইজ ভেরি সিভিয়ার, বিকজ ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে সাধারণত কিন্তু জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে না, যদি করে তাহলে বুঝতে হবে এটা ভেরি সিভিয়ার অর অ্যাকিউট অন ক্রনিক লিভার ইনজুরি। ক্রনিকের মধ্যে যখন অ্যাকিউট হবে ডিউ টু এনি স্ট্রেসফুল কন্ডিশন, তখন কিন্তু এরকম জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি সিভিয়ার। অ্যাসাইটিস, হেপাটিক এনকেফালোপ্যাথি, পোর্টাল হাইপারটেনশন অ্যান্ড ভেরিসিয়াল ব্লিডিং। সো এই চারটি ইম্পর্টেন্ট বিকজ আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোনটা মাইল্ড মডারেট এবং কোনটা সিভিয়ার ভেরি সিভিয়ার। ওকে, সো লিভার ডিজিজ ইন ওল্ড এজ। ওল্ড এজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কয়েকটা লাইন ইম্পর্টেন্ট। সাধারণত যে কোনো ডিজিজই কিন্তু ওল্ড এজে সিভিয়ার হয় এবং ওয়ার্স প্রগনোসিস হয়, এক্ষেত্রেও তাই, এবং এটা মোর সিভিয়ার হবে। হেপাটাইটিস এটাও মোর সিভিয়ার হবে। প্রাইমারি biliary cholangitis ইজ এ ডিজিজ অফ ওল্ড এজ, লিভার অ্যাবসেস ইজ এ ডিজিজ অফ ওল্ড এজ, হেপাটোসেলুলার কার্সিনোমা ইজ এ ডিজিজ অফ ওল্ড এজ। সো এই তিনটা মনে রাখতে হবে, লিভার অ্যাবসেস, হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যান্ড পিভিসি, অল আর ডিজিজেস অফ ওল্ড এজ। আচ্ছা, সার্জারি, লেস লাইকলি টু সার্ভাইভ লিভার সার্জারি। লিভার সার্জারি করে আপনি কিন্তু বয়স্কদের ক্ষেত্রে খুব একটা সার্ভাইভ করাতে পারেন না। সো এগুলো জাস্ট একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট বাট নট স্টার। সো নাও অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্টস, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে। আমার নিজের কাছেও কিন্তু অনেক পেশেন্ট আসে যে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট বাট নো সিমটমস, এবং আমরা পড়লাম যে অ্যাকচুয়ালি মাইল্ড এবং মডারেট কেসে কিন্তু সাধারণত অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট নিয়ে প্রেজেন্ট করে উইদাউট এনি সিমটমস। So it's very very important. Abnormal liver function test, majority of the cases, this will not reflect significant underlying liver disease. তাহলে আপনাকে মনে রাখতে হবে দুটো ইনফরমেশন। প্রথমত, মাইল্ড এবং মডারেট লিভার ডিজিজের ক্ষেত্রে পেশেন্ট কিন্তু অ্যাবনর্মাল এলএফটি নিয়েই প্রেজেন্ট করে উইদাউট এনি সিমটমস, কিন্তু অ্যাবনর্মাল এলএফটি নিয়ে যারা প্রেজেন্ট করে তাদের মধ্যে মেজরিটিরই কিন্তু আসলে তেমন কোনো সমস্যা থাকে না। অর্থাৎ মনে করেন 100 জন পেশেন্ট আপনার কাছে যদি অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট নিয়ে প্রেজেন্ট করে, তাহলে এদের মধ্যে হয়তো আপনি দেখবেন যে 20 জন বা 30 জনের মধ্যে হয়তো লিভার ডিজিজ আছে, বাকি যে 70% বা 80% এদের মধ্যে কিন্তু কোনো লিভার ডিজিজ নাই। তার মানে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট এটা বিভিন্ন কারণে হতে পারে, লাইক এটা হইতে পারে লিভারের উপর হয়তো সামান্য একটুখানি কোনো কারণে স্ট্রেস পড়ছিল, সেই জন্য একটু অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট হচ্ছে, বা পেশেন্ট হয়তো একটা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেজন্য হতে পারে। সো মেজরিটি অফ দ্য কেসেসে কিন্তু সিগনিফিক্যান্ট কোনো আন্ডারলাইং লিভার ডিজিজ থাকে না। তবে মনে রাখতে হবে যে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট নিয়েই কিন্তু মাইল্ড এবং মডারেট লিভার ডিজিজ আমাদের কাছে প্রেজেন্ট করে। সুতরাং অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট পেলে আপনি তাকে ফার্দার ইন্টারোগেট বা ইনভেস্টিগেট করবেন, বিকজ এটা কিন্তু মাইল্ড এবং মডারেট লিভার ডিজিজ হতে পারে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না, তারপরও হতে পারে, সেজন্য আপনাকে ইনভেস্টিগেট করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। However, many patients with chronic liver disease are asymptomatic and have vague non-specific symptoms. এটা আমরা অলরেডি বলে ফেলছি যে ক্রনিক লিভার ডিজিজ, এমনকি অ্যাকিউট লিভার ডিজিজ যদি মাইল্ড হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাসিম্পটোমেটিক অথবা ভেগ অর নন স্পেসিফিক সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, since effective medical treatments are now available for many types of chronic liver disease, further evaluation is usually warranted to make sure that the patient does not have a treatable condition. Very very important কথা এটা, তবে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমাদের বাস্তব জীবনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট নিয়ে আসলে পেশেন্টকে বলবেন যেটা এখনই ভয় পাওয়ার কিছু নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা কিছু হয় না, বাট আপনি মনে মনে এটাকে ইনভেস্টিগেট করা শুরু করবেন বা ইনভেস্টিগেশন দিবেন, কারণ আপনি জানেন যে মাইল্ড এবং মডারেট লিভার ডিজিজ কিন্তু অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট নিয়েই প্রেজেন্ট করে। সো আপনাকে কিন্তু ইনভেস্টিগেট করতে হবে, এবং কোনো ট্রিটেবল কন্ডিশন থাকলে অবশ্যই সেটাকে প্রাইমারি স্টেজে ট্রিট করতে হবে। বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিজ ইন ক্রনিক লিভার ডিজিজ অফেন ফ্ল্যাকচুয়েট ওভার টাইম, স্বাভাবিক। Even mild abnormalities can therefore indicate significant underlying disease and so warrant follow-up and investigation. অর্থাৎ সামান্য বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি নিয়েও কিন্তু অনেক সময় পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করতে পারে, কিন্তু পেশেন্ট কিন্তু ফ্ল্যাকচুয়েটিং লিভার ফাংশন টেস্টের অবস্থায় থাকে। ফ্ল্যাকচুয়েটিং বলতে কি, মনে করেন কোনো ক্ষেত্রে এরকম বাড়তেছে কমতেছে, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং লিভার ফাংশন টেস্টের প্যারামিটারগুলো। সো আপনার কাছে পেশেন্ট প্রেজেন্ট করলো এই জায়গায়, সেক্ষেত্রে আপনি দেখলেন যে সামান্য বেশি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সেটাকে ইনভেস্টিগেট করতে হবে। পরবর্তীতে আপনি একবার ইনভেস্টিগেট করে হয়তো এই জায়গাটাতেও পেতে পারেন। দ্যাট মিনস
very abnormal liver function test, and that will indicate a significant liver disease. কেমন? সো আপনাকে কিন্তু এটা অনুধাবন করতে হবে যে একটা বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করলে এটা অবশ্যই আমাকে ইন্টারোগেট করতে হবে। এটাই হচ্ছে এখানকার মোদ্দা কথা। এবং ট্রিটেবল কন্ডিশন হলে অবশ্যই ট্রিট করতে হবে, আর যদি কিছু না হয় ফাইন, ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, when abnormal liver function tests are detectable, যখন abnormal liver function test আপনি ডিটেক্ট করবেন, a thorough history should be compiled to determine the patient's alcohol consumption. কোন কোন হিস্ট্রি নেবেন সেগুলো দেখেন। এগুলো আমাদের এমবিবিএস এ যদি কেউ থেকে থাকেন তাদের জন্য কিন্তু লাগবে, আর তার সাথে সাথে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের মানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টও লাগবে। সো অ্যালকোহল কনজাম্পশন, ড্রাগ ইউজ লাইক প্রেসক্রাইব ড্রাগ হতে পারে, ওভার দ্য কাউন্টার ড্রাগ হতে পারে। ওভার দ্য কাউন্টার মিনস যেই ওষুধগুলো কিনতে কোনো প্রেসক্রিপশন লাগে না, দ্যাট ডাজ নট নিড এনি প্রেসক্রিপশন টু বাই, দিস ইজ কল্ড ওভার দ্য কাউন্টার ড্রাগস। রিক্রিয়েশনাল ড্রাগস হতে পারে অর প্রেসক্রাইব ড্রাগস, সবাই কিন্তু লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মালিটি করতে পারে, সুতরাং এটার হিস্ট্রি আপনাকে নিতে হবে। রিস্ক ফ্যাক্টরস ফর ভাইরাল হেপাটাইটিস লাইক এনি ব্লাড ট্রান্সফিউশনের কোনো হিস্ট্রি আছে কিনা, ব্লাড ট্রান্সফিউশনের কোনো হিস্ট্রি আছে কিনা, ইনজেকশন ড্রাগ অ্যাবিউজের কোনো হিস্ট্রি আছে কিনা, ট্যাটুজের হিস্ট্রি আছে কিনা, এগুলো কিন্তু নিতে হবে। দ্য প্রেজেন্স অফ অটোইমিউন ডিজিজেস, ফ্যামিলি হিস্ট্রি, নিউরোলজিক্যাল সিমটমস অ্যান্ড দ্য প্রেজেন্স অফ ফিচার্স অফ দ্য মেটাবলিক সিন্ড্রোম ইনক্লুডিং ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি, সব কিছুর হিস্ট্রি আপনাকে এখানে নিতে হবে, বিকজ দিস হিস্ট্রিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ডিটেক্ট লিভার ইনজুরিজ। কেমন? সো আমরা কিন্তু অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট মোটামুটি এইভাবে ইনভেস্টিগেট করবো, সেটা আমরা দেখলাম। সো নাও কাম টু দ্য পয়েন্ট, জন্ডিস। জন্ডিস কি আমরা এটা সবাই জানি, এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে করছি, যে ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড স্ক্লেরা অ্যান্ড মিউকাস মেমব্রেনস, ঠিক আছে, ডিউ টু ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আমরা এটা জানি। সো জন্ডিস এটা অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে যে হোয়েন ইট ইজ ক্লিনিক্যালি ডিটেক্টেবল, নর্মাল বিলিরুবিনের লেভেল কিন্তু আমরা যদি একটু লিখি, নর্মাল বিলিরুবিনের লেভেল কিন্তু না লেস দ্যান 1, ঠিক আছে, এটা আমি এখানে লিখি। নর্মাল হচ্ছে লেস দ্যান 1, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সাইলেন্ট 1 থেকে 3 অ্যান্ড ক্লিনিক্যাল মোর দ্যান 3, ঠিক আছে, এটা আমরা ওভারঅল জানি। বাট ডেভিডসনে রিসেন্টলি এটা বলছে মোর দ্যান 2.5, ঠিক আছে। সো আমরা এটা মোর দ্যান 2.5 পড়বো। ডেভিডসনে এখন যেহেতু 2.5 আছে, সুতরাং আমরা এটা 2.5 পড়বো, ঠিক আছে। তাহলে বিলিরুবিনের লেভেল যখন লেস দ্যান 1 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, ইটস নর্মাল। যখন 1 থেকে 3 or 2.5, দেন ইট ইজ সাবক্লিনিক্যাল অর সাইলেন্ট, অ্যান্ড দেন when it is more than 3 or more than 2.5 milligram per deciliter, then it is called clinical jaundice, ঠিক আছে। সো জন্ডিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যে এটা কিন্তু 3 ভাবে হয় সাধারণত, একটা হচ্ছে প্রি হেপাটিক, একটা হচ্ছে হেপাটিক, আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক। সো হোয়াট ইজ প্রি হেপাটিক? এখানে আমরা একটুখানি দেখি, সাপোজ দিস ইজ লিভার, ওকে। সো বিলিরুবিন এখান থেকে ঢোকে, এখানে হচ্ছে তাদের নানা রকম বিক্রিয়া হয়, দেন গলব্লাডার থেকে ইট কামস টু গাট। সো এইখানে যখন প্রবলেম হয়, লিভারে ঢোকার আগেই যখন প্রবলেম হয়, যার জন্য আমার বিলিরুবিন বেড়ে যাচ্ছে, দিস ইজ কল্ড প্রি হেপাটিক জন্ডিস। যখন লিভারের প্রবলেমের জন্য আমার বিলিরুবিন বেড়ে যাচ্ছে, তখন এটাকে বলে হেপাটিক জন্ডিস। যখন লিভারের পরবর্তীতে, লাইক আমার এখানে কমন বাইল ডাক্ট অর সিস্টিক ডাক্ট অর সাম সর্ট অফ দিস টাইপের প্রবলেমের জন্য যখন জন্ডিস হবে, দেন ইটস কল্ড পোস্ট হেপাটিক জন্ডিস, ঠিক আছে। এটা আমরা সবাই জানি আশা করি। সো প্রি হেপাটিক জন্ডিস হতে পারে হিমোলাইসিসের জন্য অর কনজেনিটাল হাইপার বিলিরুবিনেমিয়ার জন্য। হিমোলাইসিস হলে কি হবে? আরবিসি যখন ব্রেকডাউন হবে, আরবিসি ব্রেকডাউন হলে ভিতর থেকে হিমোগ্লোবিন দ্যাট কামস আউট, এবং হিমোগ্লোবিন যখন বের হয়ে আসে, তখন কিন্তু হিমোগ্লোবিন থেকে ভেঙে ভেঙে ব্রেকডাউন হয়ে হয়ে সেখান থেকে কিন্তু আলটিমেটলি বিলিরুবিন তৈরি হয়। এটা কিন্তু আপনারা জানেন, হিম এবং গ্লোবিন তৈরি হয়, ঠিক আছে। হিমটা হচ্ছে আয়রন পোর্শন এবং গ্লোবিনটা হচ্ছে প্রোটিন পোর্শন। গ্লোবিন গোজ টু দ্য প্রোটিন পুল অ্যান্ড হিম থেকে তৈরি হয় হচ্ছে আপনার বিলিভার্ডিন, সেখান থেকে বিলিরুবিন। সো আলটিমেটলি ইনক্রিজ হিমোলাইসিস উইল কজ ইনক্রিজ হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড, দ্যাট উইল কজ ইনক্রিজ বিলিরুবিন। সো ইনক্রিজ বিলিরুবিন যখন হবে ডিউ টু হিমোলাইসিস, সেটা কিন্তু লিভারে আসার আগেই হবে, সুতরাং সেই ক্ষেত্রে ইট ইজ কল্ড প্রি হেপাটিক জন্ডিস। অথবা
কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া, সামহাও একটা পেশেন্টের হয়তো কনজেনিটালি হাইপারবিলিরুবিনেমিয়া থাকতে পারে। সো এই সকল ক্ষেত্রে যেটা হবে, আইসোলেটেড রেজড বিলিরুবিন লেভেল, অনলি দ্য বিলিরুবিন লেভেল উইল বি রেজড, বাট নট দ্য লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টের মধ্যে আমরা যেগুলো বলি এএলটি, এএসটি, এএলপি, এগুলো কিছুই বাড়বে না, দে উইল বি অল নর্মাল, বাট অনলি দ্য বিলিরুবিন লেভেল উইল বি হাই। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইসোলেটেড রেজড বিলিরুবিন লেভেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আমি এখানে দাগাচ্ছি, স্টার দিচ্ছি। This point is very very important. Isolated raised bilirubin level. It is a feature of prehepatic jaundice. So destruction of red blood cells and their marrow precursors causes increased bilirubin production. যেটা আমি বললাম যে আমাদের এখান থেকে কিন্তু আরবিসি থেকে হিমোগ্লোবিন বের হয়, হিমোগ্লোবিন থেকে আমাদের হিম এবং গ্লোবিন, গ্লোবিনটা চলে যায় হচ্ছে আমাদের গ্লোবিন মানে প্রোটিন পুলে, এবং হিম থেকে তৈরি হয় বিলিভার্ডিন, সেখান থেকে বিলিরুবিন। সো ইনক্রিজড আরবিসি ডিস্ট্রাকশন উইল কজ ইনক্রিজড বিলিরুবিন প্রোডাকশন। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে সাধারণত মাইল্ড হবে জন্ডিসটা, বিকজ আ হেলদি লিভার ক্যান এক্সক্রিট আ বিলিরুবিন লোড 6 times greater than normal before unconjugated bilirubin accumulates in the plasma. দ্যাট মিনস আপনার লিভার নর্মালি যতটুকু কাজ করতেছে এর চেয়ে 6 গুণ বেশি বিলিরুবিনও সে হ্যান্ডেল করতে পারে। সো 6 গুণেরও বেশি, অর্থাৎ 7 গুণ বা তার বেশি যদি বিলিরুবিন তৈরি হয়, সেই ক্ষেত্রে লিভার আর হ্যান্ডেল করতে পারে না, তখন আলটিমেটলি কিন্তু আমাদের প্রিহেপাটিক জন্ডিস ডেভেলপ করতে পারে। ঠিক আছে, সো এই লাইনটা ইম্পর্টেন্ট যে মাইল্ড, বিকজ লিভার কিন্তু 6 times গ্রেটার হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, তবে নিউবর্নদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। নিউবর্নদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি লিভার অতটা ডেভেলপ থাকে না, আন্ডার ডেভেলপ থাকে, যার জন্য কিন্তু সেখানে বিলিরুবিন মেটাবলিজমটা অত ভালোভাবে হয় না। সুতরাং বাচ্চাদের কিন্তু সেই জন্য জন্ডিসটা দ্রুত ডেভেলপ করে। ঠিক আছে, যেটা বড়দের ক্ষেত্রে অতটা ডেভেলপ করে না। সো দিস লাইনস আর অলসো স্টার। Now, most common form of non-hemolytic hyperbilirubinemia is Gilbert syndrome. এটা আমরা একটু পরে জানবো। আচ্ছা, মোস্ট কমন যা যা আছে সবকিছু প্রয়োজনে আপনারা আলাদা কালি দিয়ে একটু গোল করে দাগা রাখবেন, কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মোস্ট কমন, গোল্ড স্ট্যান্ডার্ড অর ফার্স্ট লাইন, এই জিনিসগুলো। আচ্ছা, হেপাটিক জন্ডিস। হেপাটিক জন্ডিস হচ্ছে when there is problem in the liver, যার জন্য জন্ডিস হচ্ছে। সো অ্যাবনর্মাল লিভার এনজাইমস এখানে আপনি পাবেন, বাট নর্মাল biliary ইমেজিং। হিয়ার দ্য biliary ইমেজিং উইল বি নর্মাল, আদারওয়াইজ ইট ইজ পোস্ট হেপাটিক জন্ডিস। যদি biliary ইমেজিং অ্যাবনর্মাল থাকে সেক্ষেত্রে বুঝতে হবে এটা পোস্ট হেপাটিক জন্ডিস। যদি এটা নর্মাল থাকে কিন্তু অ্যাবনর্মাল লিভার এনজাইমস থাকে, তাহলে বুঝতে হবে এটা হেপাটিক জন্ডিস। তাহলে দিস ইজ অলসো স্টার, দিস লাইন। ওকে, this can be due to acute hepatocellular injury and intrahepatic cholestasis, not extra, intrahepatic cholestasis. Intrahepatic cholestasis is included in hepatic jaundice. ঠিক আছে, that is included in the liver, কেমন? And decompensation of cirrhosis, cirrhosis থেকে decompensation, অলরেডি বলে ফেলছে decompensation মানে কি, এই সকল ক্ষেত্রে কিন্তু হেপাটিক জন্ডিস। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে when there will be a problem in the liver and it will cause jaundice, it is called hepatic jaundice. আচ্ছা, ম্যানিফেস্টেশন অফ এক্সট্রা হেপাটিক ডিজিজ সাচ অ্যাজ সেপসিস অর রাইট হার্ট ফেলিওর, এগুলো কিন্তু হেপাটিক জন্ডিস করতে পারে। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে একটু দাগাবেন ইন্ট্রা হেপাটিক কোলেস্টাসিস এবং তার সাথে সাথে এক্সট্রা হেপাটিক কিছু কজও কিন্তু আমাদের হেপাটিক জন্ডিস করতে পারে, যেমন রাইট হার্ট ফেলিওর। রাইট হার্ট ফেলিওর কেন হেপাটিক জন্ডিস করবে? বিকজ 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 দেখেন, হার্টের লিভারের পেছন দিয়ে কিন্তু ইনফিরিয়র ভেনা কাভা যায়, এবং ইনফিরিয়র ভেনা কাভার উপরে কিন্তু এরকম হার্ট বসে থাকে। ঠিক আছে, তো হার্টে যখন, রাইট হার্টে যখন প্রবলেম, তখন কিন্তু রাইট হার্টে জ্যাম লেগে যাবে, সেই জ্যাম পেছনের দিকে যাবে। জ্যাম কিন্তু সবসময় পেছনের দিকে যায়, তাহলে সেই জ্যাম পেছনের দিকে গিয়ে লিভারে কনজেশন করবে, আলটিমেটলি কিন্তু লিভার তার ক্ষমতা হারাবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু হেপাটিক জন্ডিস হবে। সো হেপাটিক জন্ডিস ক্যান অলসো এ কজ অফ এক্সট্রা হেপাটিক ডিজিজেস লাইক সেপসিস অর রাইট হার্ট ফেলিওর। সেপসিসের ক্ষেত্রে কিন্তু লিভার ইনজুরি হয়। ঠিক আছে, সেই জন্য এখানে হেপাটিক জন্ডিস হয়। At any point between uptake of unconjugated bilirubin into the cells to transport of conjugated bilirubin into the canaliculi, অর্থাৎ হেপাটিক জন্ডিস হচ্ছে আপনার এই যে এইখানে যে ঢুকলো আনকনজুগেটেড বিলিরুবিনটা, এখান থেকে এই যে এখান থেকে কনজুগেটেড বিলিরুবিন বের হলো, এই দুটার মধ্যবর্তী স্থানে যে যে কারণে জন্ডিস হতে পারে সেগুলো সবই হেপাটিক জন্ডিস, এবং ইট ইজ অবভিয়াসলি কজ অফ লিভার। কমন কজেস অফ এলিভেটেড সেরাম ট্রান্সঅ্যামিনেজ, এই চার্টটাও স্টার টপিক। এই চার্টের মধ্যে দেখেন মাইনর এলিভেশনের মধ্যে মূলত ক্রনিক কন্ডিশনস। মাইনর এলিভেশন বলতে লেস দ্যান 100, এটা হচ্ছে ক্রনিক কন্ডিশনস লাইক ক্রনিক হেপাটাইটিস সি, বি, ফ্যাটি লিভার ডিজিজ, অ্যালকোহলিক হেপাটাইটিস, হিমোক্রোমাটোসিস। মডারেট এলিভেশন মিনস 100 to 300, সেই ক্ষেত্রে হচ্ছে অল দ্য মাইনর। মাইনরের ক্ষেত্রে মডারেট এলিভেশন হতে পারে,
প্লাস নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার ডিজিজেরই একটা পার্ট অফ ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস এ পার্ট অফ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অটোইমিউন হেপাটাইটিস এবং উইলসনস ডিজিজ এগুলো সবই মডারেট এলিভেশন করবে। আর মেজর এলিভেশন লাইক 300-র বেশি হয়ে যাবে কখন? স্পেশালি অ্যাকিউট কন্ডিশনগুলোর ক্ষেত্রে, লাইক অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। ড্রাগসের মধ্যে প্যারাসিটামল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা মুড়ির মতো খাই। অটোইমিউন হেপাটাইটিস, ইসকেমিক হেপাটাইটিস, টক্সিনস লাইক অ্যামানিটা ফাইলোটস, এবং ফ্লেয়ার অফ ক্রনিক হেপাটাইটিস বি, দ্যাট ইজ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হেপাটাইটিস বি। এই ক্ষেত্রেও কিন্তু মেজর এলিভেশন হতে পারে। মেইন কথা অ্যাকিউট যে কোনো কন্ডিশনে মেজর এলিভেশন হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এই চার্টগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এসবিও আসতে পারে এখান থেকে। আচ্ছা, কজেস অফ কোলেস্ট্যাটিক জন্ডিস, এইটাও আমি স্টার দিব, ঠিক আছে? যদিও এটা আমরা সবাই মোটামুটি পারি। কোলেস্ট্যাটিক জন্ডিস মিন্স অবস্ট্রাকটিভ জন্ডিস অর পোস্ট হেপাটিক জন্ডিস, ঠিক আছে? নো, পোস্ট হেপাটিক সবসময় না, হেপাটিকও হতে পারে। হেপাটিক কখন হবে? মনে করেন আমরা জানি যে আমাদের বাইলের যে চ্যানেলগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু এক্সট্রা হেপাটিক চ্যানেল কিছু আছে, ইন্ট্রা হেপাটিক চ্যানেল কিছু আছে। এক্সট্রা হেপাটিক চ্যানেল কি কি? যেমন সিস্টিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এগুলো হচ্ছে এক্সট্রা হেপাটিক চ্যানেলস। ইন্ট্রা হেপাটিক চ্যানেলের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ক্যানালিকুলি আছে, তারপর হচ্ছে আপনার বাইল ডাক্টিউল কিছু আছে, এগুলো সব হচ্ছে ইন্ট্রা হেপাটিক। অর্থাৎ লিভারের মধ্য থেকে তো অ্যাকচুয়ালি বাইলটা তৈরি হয়। তো এই বাইলটা লিভারের মধ্য দিয়ে আসতে গিয়েও তো কিছু কিছু চ্যানেল অতিক্রম করে আসতে হবে। এই চ্যানেলে যখন সমস্যা হয় এবং তার জন্য যখন কোলেস্ট্যাটিক জন্ডিস হয়, সেটাকে আমরা বলতে পারি হেপাটিক কজ অফ কোলেস্ট্যাটিক জন্ডিস। আর পোস্ট হেপাটিক বলতে কি? যখন সিস্টিক ডাক্ট, হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এই সকল জায়গায় প্রবলেমের জন্য যখন জন্ডিস হবে তখন আমরা বলবো কোলেস্ট্যাটিক অর অবস্ট্রাকটিভ জন্ডিস, অর ইট মে বি, মানে এই জিনিসগুলো আমরা বলবো এখানে, ঠিক আছে? যেগুলো হচ্ছে কোলেস্ট্যাটিক জন্ডিস। সো এখানে হেপাটিক জন্ডিসের মধ্যে আছে যেমন প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, অ্যালকোহল, ড্রাগস, হেপাটিক ইনফিল্ট্রেশনস লাইক লিম্ফোমা, গ্রানুলোমা, অ্যামাইলয়েড মেটাস্টাসিস, সিস্টিক ফাইব্রোসিস, সেপসিস, প্রেগন্যান্সি, অনেক অনেক কারণ আছে। এবং এগুলো সবই কিন্তু হেপাটিক কজ অফ কোলেস্ট্যাসিস, অর্থাৎ এরা সবাই লিভারের মধ্যে আমাদের যে বিলিয়ারি চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে অবস্ট্রাকশন করে, ঠিক আছে? ডিজিজগুলো সম্পর্কে আমরা ডিটেলস পরে জানবো, এখন জাস্ট কজগুলো আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো মোটামুটি ডিজিজ, ঠিক আছে? ডিজিজের জন্য বা হেপাটিক ইনফিল্ট্রেশনের জন্য আমাদের ভেতরের বাইল চ্যানেলগুলো নষ্ট হয়েছে, ফাইন। সেপসিসের মাধ্যমে কিভাবে হয়? সেপসিস কিন্তু আমাদের লিভারে ইনজুরি করে, এবং লিভারে ইনজুরি করলে তখন কিন্তু আলটিমেটলি আমাদের লিভারের যে বাইল চ্যানেলগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তখন এখানে কোলেস্ট্যাসিস যেতে পারে। তো সেপসিস কি? সেপসিস যদি কেউ না জেনে থাকেন সেই ক্ষেত্রে বলি, কিছু টার্ম আছে লাইক সেপসিস, সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিমিয়া, এগুলোর মধ্যে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। ব্যাকটেরিমিয়া হচ্ছে মিয়ার প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড, ঠিক আছে? সেপ্টিসেমিয়া হচ্ছে যখন আপনার ব্লাডের মধ্যে একটা ইনফেক্টিভ এজেন্ট আছে এবং সে যখন সিমটম তৈরি করছে, দ্যাট ইজ ব্যাকটেরিমিয়া প্লাস সিমটমস মে বি কল্ড সেপ্টিসেমিয়া। অ্যান্ড সেপ্টিসেমিয়া when it is caused by specific or identifiable organism, তখন এটাকে আমরা বলবো সেপসিস। সো সেপসিস হইলে তখন কিন্তু সেটা লিভারের উপর এফেক্ট করে, যার জন্য কিন্তু এরকম হেপাটিক জন্ডিস হতে পারে, কোলেস্ট্যাটিক জন্ডিস হতে পারে। প্রেগন্যান্সির ক্ষেত্রে এরকম হতে পারে, ইনহেরিটেড বিভিন্ন লিভার ডিজিজ, রাইট হার্ট ফেলিয়ার, এগুলো হতে পারে। পোস্ট হেপাটিক যদি আমরা বলি, পোস্ট হেপাটিকটাই কিন্তু মূলত কোলেস্ট্যাটিক জন্ডিস, কারণ পোস্ট হেপাটিক গুলোই কিন্তু মূলত লাইক স্টোন বা টিউমার, যারা হচ্ছে আমাদের বাইল ডাক্ট, যেটা এক্সট্রা লিভারের বাইরে যেটা, তাদেরকে যখন অবস্ট্রাকশন করে তখনই কিন্তু মূলত কোলেস্ট্যাসিস হয়। দ্যাট মিনস বাইল ফ্লো স্ট্যাসিস হয়, অবস্ট্রাকশন হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি পোস্ট হেপাটিক জন্ডিস পাবেন, লাইক কার্সিনোমা, অ্যাম্পুলারি কার্সিনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, বাইল ডাক্টের কোলাঞ্জিও কার্সিনোমা, এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা হেপাটিক বাইল চ্যানেলগুলো অবস্ট্রাকশন হয়, ঠিক আছে? লিভার মেটাস্টাসিসও হইতে পারে। কোলেডোকোলিথিয়াসিস লাইক আমাদের হচ্ছে গল স্টোন দ্যাট কামস টু দ্য কমন বাইল ডাক্ট, সেটাকে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস। সো কোলেডোকোলিথিয়াসিস হলেও কিন্তু আমাদের এখান থেকে বাইল ফ্লোটা ঠিক মতো হবে না। আমরা কিন্তু উপরে ছবি আঁকছি, এই যে বাইল ফ্লোটা এখান থেকে হয়, এই জিনিসটা কিন্তু ঠিক মতো হবে না। যদি আপনার এখানে একটা স্টোন থাকে, এখানে যদি স্টোন থাকে, তাহলে কিন্তু ঠিক মতো এখান থেকে বাইল ফ্লোটা হবে না, যেটাকে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস, তাহলেও কিন্তু জন্ডিস হবে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, প্যারাসাইট যদি আপনার কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন করে, ট্রমাটিক স্ট্রাকচার যদি হয়, নানা রকম কারণ আছে, এগুলো সবই হচ্ছে মূলত আমাদের কোলেস্ট্যাটিক জন্ডিস করে, এগুলো আমাদের মনে রাখতে হবে। সো এখানে একটা ফ্লো চার্ট দেখানো হয়েছে, এটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের জন্য ইম্পর্টেন্ট, বাট পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? পরীক্ষার জন্য আপনি পড়তে পারেন, আমার কাছে মনে হয় এটা ভালোই, খারাপ না। সো এটা আপনি এখানে স্টার্ট দিয়ে রাখবেন।
ঠিক আছে। সো এই জিনিসটা হবে এখানে ক্লিনিক্যাল সিচুয়েশন, এটা হবে অ্যাডভাইস, আর এটা হবে হচ্ছে ম্যানেজমেন্ট। সো ওয়েন আইসোলেটেড রেজড বিলিরুবিন, শুধুমাত্র আইসোলেটেড রেজড বিলিরুবিন হইলে তখন আমরা এটাকে চিন্তা করব হচ্ছে হিমোলাইসিস কিনা। ঠিক আছে, দ্যাট মিনস এটা প্রি হেপাটিক জন্ডিস আমরা চিন্তা করব এবং পেশেন্টকে রিঅ্যাসিওর করব ইট মে বি গিলবার্ট সিনড্রোম, এটাও বলতে পারে, কারণ এটাও হচ্ছে একটা প্রি হেপাটিক জন্ডিস। আচ্ছা, কোলোস্ট্যাটিক লিভার এনজাইমস, রেজড এএলপি, যদি রেজড এএলপি থাকে সেক্ষেত্রে আমরা গামা গ্লুটারাইল ট্রান্সফারেজ চেক করব। গামা গ্লুটারাইল ট্রান্সফারেজ যদি নর্মাল থাকে এবং এলিভেটেড এএলপি থাকে সেই ক্ষেত্রে বুঝতে হবে এএলপিটা লিভার থেকে নয়, অন্য কোনো জায়গা থেকে আসতেছে, কারণ লিভার থেকে আসলে অবশ্যই জিজিটিও বাড়তো। সো অন্য জায়গা থেকে আসতেছে, লাইক এটা বোন থেকে আসতে পারে, প্লাসেন্টা থেকে আসতে পারে। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে অনলি এলিভেটেড এএলপি থাকলে। কিন্তু যদি এলিভেটেড এএলপির সাথে আপনার এলিভেটেড জিজিটি থাকে, গামা গ্লুটারাইল ট্রান্সফারেজ যদি এলিভেটেড থাকে সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে এটা লিভারের কন্ডিশন। সেক্ষেত্রে আপনাকে একটা হিস্ট্রি নিতে হবে, লিভার আল্ট্রাসাউন্ড করতে হবে, তারপর এরকম বিভিন্ন রকম টেস্ট আপনি করবেন। করে আপনি যদি দেখেন যে বাইল ডাক্টগুলো ডাইলেটেড, স্পেশালি আল্ট্রাসাউন্ড করে যদি আপনি দেখেন যেখানে এএলপি বেশি, জিজিটি বেশি, এবং তারপর আপনি আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে হচ্ছে বাইল ডাক্ট ডাইলেটেড, তার মানে বুঝতে হবে এটা কিন্তু আপনার পোস্ট হেপাটিক জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনাকে এমআরসিপি বা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করতে হবে যে অ্যাকচুয়ালি কোনো জায়গায় অবস্ট্রাকশন আছে কিনা। কিন্তু বাইল ডাক্ট যদি নন ডাইলেটেড থাকে তাহলে বুঝতে হবে যে কোনো জায়গায় অবস্ট্রাকশন নাই। অবস্ট্রাকশন থাকা মানে এর উপর কিন্তু বাইল ডাক্ট ডাইলেটেড হয়, কারণ ওখানে পেরিস্টালসিস গুলো ঠিক মতো হইতে পারে না, যার জন্য ডাইলেটেড হয়। সো ডাইলেটেড যখনই হবে তখন কিন্তু এখানে বুঝতে হবে যে আপনাকে একটা এমআরসিপি করে দেখতে হবে। এমআরসিপি বলতে আমরা এখানে ডাই ঢুকাই দিয়ে এমআরআই করি আর কি। এমআরআই করে আমরা দেখবো, এমআরসিপি করে দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কোনো স্টোন বা কোনো অবস্ট্রাকশন আছে কিনা। আর বাইল ডাক্ট যদি ডাইলেটেড না থাকে আল্ট্রাসাউন্ড করে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে হচ্ছে ফাইন, এখানে অ্যাকচুয়ালি কোনো অবস্ট্রাকশন নাই। সেক্ষেত্রে আপনি এখানে হয়তো লিভারের কোনো প্যাথোলজি খোঁজার চেষ্টা করবেন, লাইক আপনি এখানে একটা লিভার বায়োপসি করতে পারেন বা এরকম কিছু করতে পারেন। ঠিক আছে, সো এখানে আমি একটুখানি লিখি, আমার মনে হয় রেজড বিলিরুবিন যদি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে সাধারণত আমরা হিমোলাইটিক চিন্তা করি। ঠিক আছে, আর যদি হচ্ছে এএলপি বাড়ে কিন্তু জিজিটি নর্মাল থাকে সেক্ষেত্রে হচ্ছে অন্যান্য কজ। কিন্তু এএলপি বাড়ছে, জিজিটি বাড়ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে দিব। ঠিক আছে, আল্ট্রাসাউন্ড মানে একটা আপনার হিস্ট্রি টিস্ট্রি নিয়ে আল্ট্রাসাউন্ড করতে দিব। আল্ট্রাসাউন্ড করতে দিয়ে যদি বাইল ডাক্ট ডাইলেটেড হয় সেক্ষেত্রে এমআরসিপি করব। এমআরসিপি করে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এটা কোলোস্ট্যাটিক জন্ডিস কিনা বা পোস্ট হেপাটিক জন্ডিস কিনা। আর যদি বাইল ডাক্ট নট ডাইলেটেড থাকে সেক্ষেত্রে আমরা হেপাটিকের দিকে চিন্তা করি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হেপাটিক। আর এইটা হবে হচ্ছে আপনার পোস্ট হেপাটিক। ঠিক আছে, আর এটা আমার মনে হয় একটা আমি ঠিক করে লিখে দিই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রি হেপাটিক লিখি আমরা, প্রি হেপাটিক বা হেমোলাইটিক, এগুলো তো আপনারা জানেন। আচ্ছা, আর শুধুমাত্র রেইজ জিজিটি যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে ফুল হিস্ট্রি এক্সামিনেশন করতে হবে। এখানে কিন্তু এনএএফএলডি হতে পারে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে কিন্তু শুধু জিজিটি বাড়তে পারে। অ্যালকোহল হচ্ছে মেইন কজ অফ অনলি জিজিটি রাইজ, সুতরাং অ্যালকোহলের হিস্ট্রি অবশ্যই দিতে হবে। এবং এনজাইম ইন্ডাকশন, কিছু কিছু এনজাইম আছে যারা হচ্ছে আপনার জিজিটির পরিমাণ বাড়ায়। ঠিক আছে, সো আপনি কিছু ড্রাগ খাচ্ছেন, সেই ড্রাগ হয়তো ওই এনজাইমকে ইন্ডাকশন করতেছে, তারা হয়তো জিজিটি বাড়াইতে পারে। ঠিক আছে, অ্যান্ড হেপাটিক লিভার এনজাইমস অর্থাৎ রেইজড এএলটি এবং এএসটি যদি থাকে সেক্ষেত্রে আমরা মোটামুটি এটা লিভারের দিকে নিয়ে যাব, লাইক এটা এনএফএলডি, অ্যালকোহল হতে পারে, অন্যান্য বিভিন্ন লিভারের কারণ হতে পারে। সো জিজিটি, এএলটি, এএসটি এগুলো থাকলে আমরা মূলত লিভারের দিকে যাব। অনলি এএলপি যদি থাকে তাহলে লিভারের বাইরে যাব। আর যদি লিভার প্লাস জিজিটি দুটাই বাড়ে সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে আমরা ডিসিশন নিব। শুধু বিলিরুবিন বাড়লে প্রি হেপাটিক অর্থাৎ হিমোলাইটিক চিন্তা করবো। তাহলে এটা কিন্তু একটা সামারি, এবং এই সামারিটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কি হিস্ট্রি পয়েন্টস ইন পেশেন্টস উইথ জন্ডিস। ঠিক আছে, সো এইটা আমি একটুখানি স্টার্ট দিব কেন, কারণ এই কোশ্চেনটা আমাদের থার্ড ইয়ার থেকে শুরু করে, ফিফথ ইয়ার থেকে শুরু করে, পোস্ট গ্রাজুয়েশন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই কোশ্চেনটা করা হয়, এবং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যার জন্য এই চারটাকে আমি স্টার্ট দিব। সো কি কি আপনি জন্ডিসের হিস্ট্রিতে নেবেন, লাইক জন্ডিস নিয়ে পেশেন্ট আপনার কাছে আসলে ইচিং এর হিস্ট্রি নেবেন, অ্যাবডোমিনাল পেইন আছে কিনা সেটা দেখবেন, কারণ এই ক্ষেত্রে এটা গলস্টোন হতে পারে। ওয়েট লস আছে কিনা, কার্সিনোমা থেকে তার জন্ডিস হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। ডার্ক ইউরিন পেইল স্টোল যদি থাকে তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস চিন্তা করতে হবে। ফিভার রাইগর থাকলে কোলানজাইটিস চিন্তা করতে হবে। ড্রাই আইস আর ড্রাই মাউথ থাকলে অটোইমিউন হেপাটাইটিস চিন্তা করতে হবে। এটা সাধারণত হচ্ছে জোগ্রেন সিনড্রোম। জোগ্রেন সিনড্রোম আপনারা পড়ছেন হয়তো রিমাটোলজিতে, ওইটার সাথে অ্যাসোসিয়েটেড অটোইমিউন হেপাটাইটিস থাকতে পারে। সেক্ষেত্রে ড্রাই আই এবং ড্রাই মাউথ থাকতে পারে। ঠিক আছে, যাই হোক, ইচিংটা থাকে সাধারণত অবস্ট্রাকটিভে, ডার্ক ইউরিন পেইল স্টুল অবস্ট্রাকটিভে, অ্যাবডোমিনাল পেইন হচ্ছে গলস্টোনে, ওয়েট লস হচ্ছে কার্সিনোমা,
ফিভার, রাইগর হচ্ছে কোলানজাইটিস। কোলানজাইটিস মানে হচ্ছে যখন আমার এক্সট্রা হেপাটিক বিলিয়ারি চ্যানেলের ইনফ্লামেশন হয় তখন আমরা এটাকে বলি কোলানজাইটিস। তাহলে এগুলোর ক্ষেত্রে ফিভার এবং চিলস রাইগর্স থাকতে পারে। চিলস মানে কাঁপুনি, রাইগর্স মানে শক্ত হয়ে যাওয়া জ্বরের সাথে। সো এগুলো কিন্তু আমাদের জন্ডিসের কি হিস্ট্রি পয়েন্ট। আচ্ছা, এছাড়া ড্রাগ হিস্ট্রি অবশ্যই নিতে হবে, কারণ জন্ডিসের পেশেন্ট কিন্তু ড্রাগ হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করে। আদার্সের মধ্যে অ্যালকোহল খায় কিনা, তার ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে কিনা, ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি আছে কিনা, ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, সেক্সুয়াল হিস্ট্রি আছে কিনা, মেটাবলিক সিনড্রোমের কোনো হিস্ট্রি আছে কিনা। মেটাবলিক সিনড্রোম বলতে কিন্তু আমরা বডি মাস ইন্ডেক্স বেশি প্লাস মাইনাস টাইপ 2 ডায়াবেটিস এবং হাইপারটেনশন থাকলে আমরা এটাকে বলি মেটাবলিক সিনড্রোম। অটোইমিউন ডিজিজের হিস্ট্রি আছে কিনা, ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে কিনা। ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে কিন্তু প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিসের অ্যাসোসিয়েশন আছে, এটা আমরা পড়ছি আগে। আর ফ্যামিলি হিস্ট্রি অফ লিভার ডিজিজ, অটোইমিউন হেপাটাইটিস এগুলো আছে। সো তাহলে হিস্ট্রিতে আমরা কি কি নিব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কোনটার সিগনিফিকেন্স কি। সিগনিফিকেন্স আমি কিন্তু মোটামুটি বলে দিছি এগুলা ক্ষেত্রে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে, এগুলো অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সো এবার আমরা দেখি এখানে আর কি বলছে। প্যারেনকাইমাল ড্যামেজ মে কজ অবস্ট্রাকশন অফ দ্য বিলিয়ারি ক্যানালিকুলাই, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে লিভারের ড্যামেজ হইলে কিছু কিছু ক্ষেত্রে কোলেস্ট্যাটিক জন্ডিস হতে পারে, অর্থাৎ অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। কোন ক্ষেত্রে, যদি প্যারেনকাইমাল ড্যামেজটা আপনার লিভারের মধ্যে যে বিলিয়ারি চ্যানেলগুলো আছে এগুলোকে যদি অবস্ট্রাকশন করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে প্যারেনকাইমাল ড্যামেজ মে কজ অবস্ট্রাকশন অফ দ্য বিলিয়ারি ক্যানালিকুলাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনসেন্ট্রেশনস অফ বোথ আনকনজুগেটেড অ্যান্ড কনজুগেটেড বিলিরুবিন ইন দ্য ব্লাড ইনক্রিজ, এবং এই ক্ষেত্রে কিন্তু আনকনজুগেটেড, আমি হেপাটিক জন্ডিস পড়াচ্ছি এখন, হেপাটিক জন্ডিসে কিন্তু আনকনজুগেটেড এবং কনজুগেটেড দুইটাই বাড়বে। আনকনজুগেটেড কেন বাড়বে, কারণ যেহেতু হেপাটিক জন্ডিস তার মানে লিভারের ক্ষমতা কমবে। লিভারের ক্ষমতা কমলে সে কিন্তু অনেক বিলিরুবিনকে নিজে আপটেক করতে পারবে না, তার জন্য অনেক আনকনজুগেটেড বিলিরুবিন কিন্তু রয়ে যাবে। সুতরাং আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। কনজুগেটেড বিলিরুবিন কেন বাড়বে, কনজুগেটেড বিলিরুবিন বাড়বে কারণ এখানে লিভার কিন্তু অলরেডি বেশ কিছুটা বিলিরুবিন আপটেক করে, এবং আপটেক করে এই বিলিরুবিন গুলাকে সে কিন্তু অ্যাকচুয়ালি আপনার কনজুগেশন করে, এবং কনজুগেশন করলে সেই কনজুগেটেড বিলিরুবিন গুলো কিন্তু আপনার ব্লাডে চলে আসে, কারণ এটা কিন্তু ওয়াটার সলিউবল। তাহলে কনজুগেটেড তো হবেই, কারণ লিভার পুরোপুরি ড্যামেজ না, কিছু কিছু কাজ করতেছে। সুতরাং কনজুগেটেড বিলিরুবিন এখানে আপনি পাবেন, তার সাথে আনকনজুগেটেড পাবেন, কারণ সে পুরোপুরি কাজ করতেছে, ঠিক আছে। লাইক আপনি এটা মনে করতে পারেন যে ধরেন আপনি কোনো একটা কাজের জন্য একটা শ্রমিক রাখছেন, এই শ্রমিকটা যদি পুরোপুরি কাজ করে ফেলে তাহলে কিন্তু আপনি আর অবশিষ্ট কোনো কাজ দেখতে পারবেন না, ঠিক আছে। কিন্তু যদি সে অর্ধেক কাজ করে তাহলে আপনি দেখবেন যে কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়নি, দুই রকমই দেখতে পাবেন। এখানেও সেম, লিভার যেহেতু এখানে ড্যামেজড কিন্তু পুরোপুরি ড্যামেজ নেই, তার মানে এখানে কিছু কিছু তার কাজের নমুনা আপনি পাবেন, লাইক কনজুগেটেড বিলিরুবিন পাবেন, কিছু কিছু পাবেন যে হচ্ছে তার কাজ বাকি রয়ে গেছে, লাইক আনকনজুগেটেড বিলিরুবিন, দুটোই এখানে আপনি বেশি পাবেন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে অবশ্যই যেহেতু হেপাটিক জন্ডিস তাহলে এখানে লিভার এনজাইম গুলো বেশি হবে, এএলটি এস্টের পরিমাণ বেশি হবে, ঠিক আছে। তাইলে একটা জিনিস আমরা একটু উপর থেকে কন্টিনিউ করে আসি, লাইনটা মনে হয় কন্টিনিউ করা হয়নি দেখে একটু সমস্যা হতে পারে। হেপাটিক জন্ডিসটা কিন্তু অ্যাকচুয়ালি লিভারের সমস্যার জন্য, এবং লিভারের সমস্যার জন্য কিন্তু অ্যাকচুয়ালি দুই ধরনের জন্ডিস হতে পারে। একটা হচ্ছে আপনার মানে নর্মাল হেপাটিক জন্ডিস, আর একটা হতে পারে কোলেস্ট্যাটিক জন্ডিস। এই যে কোলেস্ট্যাটিক জন্ডিস, কোলেস্ট্যাটিকটা হবে হচ্ছে যদি লিভারের মধ্যেই বাইল ক্যানালিকুলার অবস্ট্রাকশন হয় সেই ক্ষেত্রে। সো এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এখানে যেহেতু লিভার ড্যামেজ, তাহলে লিভার ড্যামেজের জন্য এখানে আপনি কিন্তু লিভার এনজাইমগুলো বেশি পাবেন। আচ্ছা, acute jaundice in the presence of an ALT more than 1000 is highly suggestive of an infectious cause like hepatitis A, B, E, ঠিক আছে। অর্থাৎ এএলটির পরিমাণ যদি 1000-এর উপর উঠে যায়, 300-র উপর উঠে গেলে কিন্তু আমরা অ্যাকিউট বলছি, তাহলে 1000-এর উপর উঠে গেলে আপনি মোটামুটি শিওর যেটা হেপাটাইটিস এ, বি, ই এর মধ্যে একটা হবে, অথবা প্যারাসিটামল অথবা হেপাটিক ইস্টেমিয়া এগুলোর জন্য হতে পারে। তাহলে এই এএলটি যখন 1000-এর উপর উঠবে তখন কি হবে, এটা কিন্তু আপনাদের স্টার দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে আমরা কিন্তু পড়ে আসছি যে এএলটি এই যে 300-র উপর বা কতর উপর কি হলে হবে, এটাও কিন্তু আমরা স্টার দিচ্ছি, সুতরাং স্টার কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। ওকে, ইমেজিং ইজ এসেনশিয়াল নট অনলি টু এক্সক্লুড পোস্ট হেপাটিক কজ। ইমেজিং দিয়ে সাধারণত আমরা স্টোন বা পোস্ট হেপাটিক জন্ডিস কিনা সেটা এক্সক্লুড করতে পারি, এবং তার সাথে সাথে লিভারও কিন্তু দেখতে পারি, বাট টু আইডেন্টিফাই ফিচার সাজেস্টিভ অফ সিরোসিস অ্যান্ড পোর্টাল হাইপারটেনশন অ্যান্ড টু ডিফাইন দ্য প্যাটেন্সি অফ হেপাটিক ভাস্কুলেচার। আপনি যদি একটা আল্ট্রাসাউন্ড করেন এবং তার সাথে ডপলার যুক্ত করে নেন তাহলে কিন্তু আপনি লিভারের অবস্থাটাও বুঝতে পারবেন যে কি অবস্থা অ্যাকচুয়ালি। পোস্ট হেপাটিক জন্ডিস হচ্ছে আমাদের লিভার থেকে, দ্যাট ইজ গল ব্লাডার থেকে যখন আমাদের বাইলগুলো বের হয় সেখানে যদি কোনো অবস্ট্রাকশনের জন্য
আপনার বিলিরুবিন গুলা ঠিক মতো এক্সক্রিট না হতে পারে, সেই ক্ষেত্রে আপনার পোস্ট হেপাটিক জন্ডিস হবে। তো এটা হচ্ছে মূলত অবস্ট্রাকটিভ কজে হয়, অবস্ট্রাকশন অফ দ্য লার্জার বাইল ডাক্টস ইউজুয়ালি বিটুইন দ্য হাইলাম অ্যান্ড দ্য অ্যাম্পুল অফ ভ্যাটার। হাইলাম এবং অ্যাম্পুল অফ ভ্যাটারের মধ্যবর্তী জায়গায়। হাইলাম এবং অ্যাম্পুলার মধ্যবর্তী জায়গায় এখানে কিন্তু সাধারণত আমাদের আমি ঠিকমতো লাইনে আছি তো? ইয়েস। আচ্ছা, হাইলাম এবং অ্যাম্পুলার মধ্যবর্তী জায়গায়, অর্থাৎ আমাদের মানে অ্যাম্পুল অফ ভ্যাটার থেকে শুরু করে উপর পর্যন্ত আমাদের যে বিলিয়ারি চ্যানেলগুলো আছে, এগুলোতে যখন অবস্ট্রাকশন হয় তখন কিন্তু মূলত আমাদের পোস্ট হেপাটিক জন্ডিসগুলো ডেভেলপ। মোস্ট কমনলি ডিউ টু ডিজিজ অ্যাফেক্টিং দ্য, পোস্ট হেপাটিকটা মূলত সার্জারির টপিক, অ্যাফেক্টিং দ্য এক্সট্রা হেপাটিক বাইল ডাক্টস হুইচ আর অফেন অ্যামেনেবল টু সার্জিক্যাল। এই যে আমি বলছিলাম যেটা সার্জারি, মনে করেন একটা স্টোন আপনার কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন করে আছে, বা একটা আপনার মনে করেন হচ্ছে টিউমার যেটা কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন করে আছে, সেক্ষেত্রে কিন্তু বাইলগুলো আপনার ওখান থেকে সুন্দরভাবে গাটের মধ্যে আসতে পারবে না, তখন এরা স্পিল অফ হয়ে, দ্যাট ইজ ছাপিয়ে তারা ব্লাডে চলে যাবে। তখন কিন্তু আপনি ব্লাডের মধ্যে কনজুগেটেড বিলিরুবিন বেশি পাবেন। ঠিক আছে, কারণ লিভার সম্পূর্ণ কাজ করতেছে, তার কোনো সমস্যা নাই, সে ঠিকই কনজুগেশন করে ছেড়ে দিচ্ছে, কিন্তু সেগুলা আলটিমেটলি এক্সক্রিট হচ্ছে না, ব্লাডে চলে যাচ্ছে, তখন আপনি কনজুগেটেড বিলিরুবিন পাবেন। এবং এটা সার্জিক্যাল বলা হয়েছে এই জন্য যে একটা কমন বাইল ডাক্ট যে অবস্ট্রাকশন হচ্ছে, এটা স্টোনের মাধ্যমে, টিউমারের মাধ্যমে, এগুলো কিন্তু সার্জারি করে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ফিচার্স কি কি হবে? এখানে অবশ্যই পেইল স্টুল থাকবে। কেন পেইল স্টুল থাকবে? এই যে দেখেন, এই হচ্ছে যদি লিভার হয় এবং এখান থেকে হচ্ছে আপনার ধরেন গল ব্লাডার, এই গল ব্লাডার থেকে হচ্ছে জিনিসগুলা আপনার গাটের মধ্যে আসতেছে, এই হচ্ছে আপনার ডুওডেনাম। ঠিক আছে, ডুওডেনামের মধ্যে বাইলগুলো আসতেছে। এখন বাইলগুলো যখন ডুওডেনামের মধ্যে আসে, সে এখানে এসে হচ্ছে ফ্যাট ডাইজেশন করে এবং তার সাথে সাথে স্টুলের যে হলুদ কালারটা সেটা ফরমেশন করে। তাহলে এইখানে যদি একটা অবস্ট্রাকশন হয়, তাহলে এখান থেকে কিন্তু বাইলগুলো এদিকে আসতে পারবে না, বাইল এদিকে না আসতে পারলে স্টুল তার কালার কোথা থেকে পাবে? সুতরাং পেইল স্টুল হবে। কিন্তু ডার্ক ইউরিন হবে। কেন ডার্ক ইউরিন হবে? এই যে এইখান থেকে আপনার আসতে পারতেছে না, ঠিক আছে, তাইলে এইখানে যে কনজুগেটেড বিলিরুবিন জমা হবে, এই কনজুগেটেড বিলিরুবিন গুলো আলটিমেটলি এর আশেপাশে যে ব্লাড ভেসেল গুলো আছে সেইখানে স্পিল অফ করবে, দ্যাট মিনস ওই জায়গায় চলে যাবে। চলে গেলে এই কনজুগেটেড বিলিরুবিন গুলো যেহেতু ওয়াটার সলিবল, সুতরাং এরা কিন্তু কিডনির মধ্যে দিয়ে বের হবে, এবং কিডনির মধ্যে দিয়ে বের হওয়ার সময় এরা প্রস্রাবের রংটাকে পায়খানার মতো করে ফেলবে। তার মানে হলুদ রঙের প্রস্রাব হবে, ডার্ক ইউরিন হবে, এবং ইচিং হবে। ইচিং হওয়ার একটা মেইন কারণ হচ্ছে যে বাইল সল্ট গুলা এখান থেকে যখন আমাদের মানে বাইল গুলা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন গুলা যখন চলে যায় ব্লাডের মধ্যে, তখন কিন্তু সেখানে অ্যাকচুয়ালি আমাদের মানে বাইল সল্ট গুলোও চলে যায়। সো বাইল সল্ট যখন চলে যায় তখন কিন্তু এরা আমাদের স্কিনের নিচে ডিপোজিট হয়ে সেখানে ইচিং করতে পারে। সুতরাং এটাও কিন্তু আপনি একটা পোস্ট হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে বেশি পাবেন। নর্মাল জন্ডিসেও পাবেন, অন্যান্য জন্ডিসে, বাট পোস্ট হেপাটিকে এগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা, অলদো দিস ফিচার্স অলসো অকার ইন ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস। আপনার এই ইয়েটা যদি মানে আপনার এই যে অবস্ট্রাকশনটা যদি লিভারের কোনো একটা বাইল ক্যানালে করি, মনে করেন এখান থেকে বাইল তৈরি হচ্ছে, সেখান থেকে আলটিমেটলি গল ব্লাডারে আসতেছিল এই চ্যানেলের মধ্যে দিয়ে, সো এইখানেও যদি অবস্ট্রাকশন হয় তাহলে কিন্তু সেম টাইপের ফিচারই আপনি পাবেন। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে দেখেন, হ্যাঁ, ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু আপনি দেখবেন যে তার লিভারের ক্ষেত্রে সমস্যা থাকবে। লাইক সেক্ষেত্রে আপনি হয়তো লিভার এনজাইমগুলো বেশি পাবেন, বা আল্ট্রাসাউন্ড করলে দেখবেন লিভারে প্রবলেম। কিন্তু স্টোন বা এগুলো হলে, অর্থাৎ এক্সট্রা হেপাটিক বিলিয়ারি চ্যানেলে যদি অবস্ট্রাকশন হয়, তাহলে কিন্তু আপনি আল্ট্রাসাউন্ড করে অবভিয়াস একটা কারণ পাবেন, সেটা হয় স্টোন, নাহলে আপনার হচ্ছে টিউমার বা যে কোনো কিছু। সুতরাং আপনি কিন্তু এটা আল্ট্রাসাউন্ড দিয়ে আলাদা করতে পারবেন যে লিভারের জন্য কোলেস্ট্যাসিস হচ্ছে না এক্সট্রা হেপাটিক কারণে কোলেস্ট্যাসিস হচ্ছে, দ্যাট ইজ বিলিরুবিনটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সো এটা ইম্পর্টেন্ট। ইফ দ্য গল ব্লাডার ইজ পালপেবল, এটা আমি অবশ্য গত ক্লাসেও মনে হয় পড়াইছি, বা এটা প্যানক্রিয়াসের ক্লাসেও পড়াইছি আমি মনে হয়। ইফ দ্য গল ব্লাডার ইজ পালপেবল, the jaundice is unlikely to be caused by biliary obstruction due to gallstones, probably because a chronically inflamed stone-containing gallbladder cannot readily dilate. This is called Courvoisier's law. যারা ফিফথ ইয়ার পাস করে আসছেন তারা এটা খুব ভালো করে জানেন। And suggest that jaundice is due to malignant biliary obstruction, that is pancreatic cancer. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এই যে টেইল স্টুল থেকে শুরু করে এই পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এইখান থেকে এই পর্যন্ত এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমরা পরে আসতেছি। আমরা যেটা ছিলাম
সো আমরা যেটা ছিলাম যে কুরভয়েশিয়ার্স ল, এটার মানে হচ্ছে, দেখেন আহ, এরকম একটা গলব্লাডার চিন্তা করেন, এই গলব্লাডার থেকে এরকম সিস্টিক ডাক্ট বের হয়ে আসছে। ঠিক আছে, এখন মনে করেন এখানে একটা স্টোন দিয়ে অবস্ট্রাকশন হয়ে আছে। এখন স্টোন কিন্তু সাধারণত এইখানে তৈরি হয় না, স্টোন তৈরি হয় হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, গল ব্লাডারের মধ্যে স্টোন তৈরি হয়। সো গল ব্লাডারের মধ্যে যখন স্টোন তৈরি হয়েছে, সে নিশ্চয়ই গল ব্লাডারের মধ্যে অনেকদিন ছিল, গল ব্লাডারের মধ্যে ধাক্কাধাক্কি খাইছে, গল ব্লাডারের মধ্যে অনেকদিন বসবাস করছে, এরপর সামহাও গল ব্লাডার থেকে এখানে চলে আসছে। তাহলে গল ব্লাডারের মধ্যে যখন একটা পাথর ছিল, সে গল ব্লাডারের মধ্যে নানা রকম ঘষাঘষি করছে, যার জন্য গল ব্লাডারের ওয়ালটা কিন্তু ইনজুর্ড হয় এবং আলটিমেটলি সেখানে কিন্তু ক্রনিক কোলেসিস্টাইটিস হয়। ক্রনিক কোলেসিস্টাইটিস হলে এই জায়গায় কিন্তু গলব্লাডারের ওয়ালে ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস হলে তখন কিন্তু গলব্লাডারের যে ফোলার ক্ষমতা, সেই ফোলার ক্ষমতাটা থাকে না। তার মানে যখন আপনি গলব্লাডার ফোলা পাবেন, তখন বুঝতে হবে নিশ্চয়ই এর মধ্যে কোনো স্টোন ছিল না। যদি স্টোন থাকতো, তাহলে গলব্লাডার কিন্তু আর ফোলার ক্ষমতা হারাইতো। ঠিক আছে, এই কথাটা এখানে বলছে যে স্টোন কন্টেনিং গলব্লাডার ক্যান নট রেডিলি ডাইলেট। স্টোন কন্টেনিং গলব্লাডার যেহেতু ফাইব্রোসড অবস্থায় থাকে, সেই জন্য সে কিন্তু ফুলতে পারে না। সুতরাং ফোলা গলব্লাডার আপনি যদি পান, দ্যাট ইজ গলব্লাডার পালপেবল যদি পান, তাহলে বুঝতে হবে এটা স্টোনের কারণে কোনো কোলেস্টাসিস হয়নি। তার মানে এটা হচ্ছে স্টোন বাদে বাকি যে কারণ, সেটা হচ্ছে টিউমার। টিউমারের কারণে মনে করেন এখানে একটা টিউমার বাইরে থেকে চাপ দিয়ে রাখছে। ঠিক আছে, চাপ দিয়ে রাখলে তখন কিন্তু সেটা এখানে চাপ দিয়ে রাখার জন্য এখানে আপনার গলব্লাডারকে ফুলাইতে পারে। ঠিক আছে, এটা কিন্তু হইতে পারে, কারণ এর মধ্যে কোনো স্টোন ছিল না, তখন বাইরে থেকে একটা টিউমার এসে চাপ দিয়েছে, স্টোনের জন্য না। সুতরাং সেই ক্ষেত্রে গলব্লাডার পালপেবল পাবেন। তাহলে গলব্লাডার পালপেবল এটা হচ্ছে মূলত আমাদের গল স্টোনের জন্য হবে না। গল স্টোন যদি হয় সেক্ষেত্রে গলব্লাডার পালপেবল থাকে না, কিন্তু টিউমারের জন্য গলব্লাডার পালপেবল হইতে পারে এবং সেই ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। এটাই হচ্ছে কুরভয়েশিয়ার্স ল, এটা সার্জারির টপিক মূলত। এবং এটা হচ্ছে মূলত যে প্যানক্রিয়াটিক ক্যান্সারের জন্য। আচ্ছা, কোলাঞ্জাইটিস ইজ ক্যারেক্টারাইজড বাই, কোলাঞ্জাইটিস মানে হচ্ছে আপনার এই যে biliary চ্যানেলগুলা, এগুলার যখন ইনফ্লামেশন হয় এটাকে বলা হয় কোলাঞ্জাইটিস। কোলাঞ্জাইটিস ইজ ক্যারেক্টারাইজড বাই শার্পোর স্ট্রায়াড, জন্ডিস, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন এবং ফিভার। উপরের কোয়াড্রেন্টে পেইন হবে, ফিভার থাকবে এবং জন্ডিস থাকবে, এই তিনটা মিলে হচ্ছে কোলাঞ্জাইটিস। ঠিক আছে, এটা কিন্তু আমরা মোটামুটি জানি। সো এই ফিচারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা থেকে কিন্তু অনেক সময় কেস আসে। আচ্ছা, গ্রেটার এলিভেশন অফ এএলপি অ্যান্ড জিজিটি দেন এএলটি। সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা এটা আগেই পড়ছি যে এএলপি এবং জিজিটি বেশি থাকে, এএলটি অতটা বেশি থাকে না। তবে হাই এএলটিও থাকতে পারে উইথ ডাক্টাল গলস্টোনস, প্রিজিউমেবলি ডিউ টু কোলানজাইটিক এলিমেন্ট। অর্থাৎ অবস্ট্রাকটিভ জন্ডিসের সাথে যদি কোলানজাইটিস থাকে, দ্যাট মিনস আমার এখানে যে biliary চ্যানেলগুলো এগুলো যদি ইনফ্লামেশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এএলটির পরিমাণ বাড়তে পারে, এটা মনে রাখতে হবে। তাহলে এই লাইন তিনটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটাও স্টার্ট টপিক। আচ্ছা, আল্ট্রাসাউন্ড অবভিয়াসলি ফার্স্ট লাইন যে কোনো লিভারের ক্ষেত্রে, এটা আমরা জানি। এরপর আমরা এমআরসিপি করতে পারি। এমআরসিপি করে আমরা সাধারণত স্টোন বা এগুলো দেখি, এমআরআই করে। আর সিটি স্ক্যান করে হচ্ছে আমরা সাধারণত টিউমারটা দেখি। ঠিক আছে, সো কুরভয়েশিয়ার্স ল অনুযায়ী আপনি যদি দেখেন যে পালপেবল গলব্লাডার, তাহলে আপনি চিন্তা করবেন এটা টিউমার, সেক্ষেত্রে আপনি সিটি স্ক্যান অর্ডার করবেন। আর যদি দেখেন যে হচ্ছে না, এখানে হচ্ছে পালপেবল গলব্লাডার নাই, অবস্ট্রাকটিভ জন্ডিস, সেক্ষেত্রে এটা স্টোন হতে পারে, সেক্ষেত্রে আপনি আল্ট্রাসাউন্ডের পর এমআরসিপি ইয়ে করবেন, আপনার মানে অর্ডার দিবেন। সেগুলো কিন্তু এইভাবে কেস আসতে পারে, কুরভয়েশিয়ার্স ল সরাসরি না এসে কেস হিসেবে আসতে পারে। যে আপনি একটা পেশেন্ট পাইলেন যে জন্ডিস নিয়ে আসছে, তার পালপেবল গলব্লাডার আছে, তাহলে আপনি আল্ট্রাসাউন্ড এর পর কোনটা করতে দিবেন? তাহলে এখানে যেহেতু পালপেবল গলব্লাডার, তার মানে টিউমার, টিউমারের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করতে দিব। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের এসবি আসতে পারে। এছাড়া এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড আপনি করতে পারেন লোয়ার কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন বোঝার জন্য। আচ্ছা, এই চার্ট দুটো আমরা পড়ি নেই, এই চার্ট দুটো আসি, এর উপর আমরা চার্ট কিছু মিস করছি কিনা, নো। এই চার্টটায় আমরা আসি এবার। এই চার্টের মধ্যে যেটা বলছে কনজেনিটাল নন হিমোলাইটিক হাইপারবিলিরুবিনেমিয়া, এই চার্টের মধ্যে এই চার্টটা আসলে একটু স্টার দেওয়া উচিত, কারণ এই চার্টটা থেকে এফসিপিএস পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। ঠিক আছে, এবং একটা জিনিস মনে রাখবেন, 22nd এডিশনে গিলবার্ট সিনড্রোমকে কিন্তু অটোজোমাল ডোমিনেন্ট লেখা ছিল, 23rd এডিশনে এটা অটোজোমাল রিসেসিভ করা হয়েছে এবং 24th অটোজোমাল রিসেসিভ আছে। তার মানে রিসেন্টলি এটা অটোজোমাল রিসেসিভ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং টিপিক্যালি অটোজোমাল রিসেসিভ, তবে ডোমিনেন্ট ফর্মস আছে, যেটা আমরা 22nd এডিশন পর্যন্ত দেখছি। ঠিক আছে, সো আর বাকি সবগুলো কিন্তু অটোজোমাল রিসেসিভ। আপনার প্রিগলার নেজার সিনড্রোম টাইপ 1-2, ডুবিন জনসন সিনড্রোম এবং রোটর সিনড্রোম সবগুলো কিন্তু অটোজোমাল রিসেসিভ। সো এর মধ্যে আনকনজুগেটেড কোনগুলা? এইগুলা কনজুগেটেড, এইগুলা মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে।
আচ্ছা, অটোজোমাল রিসেসিভ সবগুলোই ডমিনেন্ট হতে পারে গিলবার্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, গিলবার্টের ক্ষেত্রে এটা থেকে মূলত প্রশ্ন আসে। গিলবার্টার ক্ষেত্রে কিন্তু সাধারণত বিলিরুবিন আপটেক ইন দ্য লিভার কমে যায় এবং গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স, যেটা হচ্ছে আমাদের বিলিরুবিনকে কনজুগেটেড করে, সেই জিনিসটা কমে যায়। তার মানে কি হবে, বিলিরুবিন আপটেক হচ্ছে না এবং কনজুগেশন হচ্ছে না। তাহলে এখানে কিন্তু তার আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে। এবং এই আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া আমি বলছি যে লিভারের কিন্তু অনেক ক্ষমতা, সুতরাং আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়াটা কিন্তু অত বেশি হয় না, এটা কিন্তু মাইল্ড জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে এবং এক্ষেত্রে ট্রিটমেন্টও দরকার হয় না। ঠিক আছে, তবে ফাস্টিং এর সময় গিলবার্ট সিনড্রোম বেশি প্রেজেন্ট করে। এখান থেকে এরকম কেস আসে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার মানে কিছু কনস্টিটিউশনাল সিমটমস আছে এবং সে ফাস্টিং অবস্থায় আপনি তার জন্ডিস চেক করে দেখলেন যে মাইল্ড জন্ডিস আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম। ফাস্টিং অবস্থায় কেন তার হচ্ছে মানে ইয়েটা বাড়তেছে, বিলিরুবিনটা বাড়তেছে, তার একটা কারণ হচ্ছে, মনে করেন এই হচ্ছে লিভার এবং এই হচ্ছে আপনার গল ব্লাডার, এখান থেকে সিস্টিক ডাক্ট এইভাবে নেমে গেছে। তাহলে ফাস্টিং অবস্থায় কি হয়, ফাস্টিং অবস্থায় কিন্তু গল ব্লাডার বসে থাকে চুপচাপ, সে কিন্তু কোনো বাইল নিঃসরণ করে না। তার মানে তখন আপনার গল ব্লাডার বসে আছে, আর গল ব্লাডার বসে থাকলে লিভার থেকে তো আলটিমেটলি গল ব্লাডারে বাইলগুলো আসে, তাহলে লিভার থেকে গল ব্লাডারে বাইলগুলো আসতে পারবে না। তার মানে লিভারের মধ্যেও কিন্তু বাইল আলটিমেটলি জমা থাকবে, আপনার গল ব্লাডারও বাইল জমা থাকবে, লিভারও বাইল জমা থাকবে। তার মানে লিভার কিন্তু যখন অলরেডি তার মধ্যে অনেকগুলো বাইল জমা আছে, সে কিন্তু নতুন ভাবে আর বিলিরুবিন আপটেক করে নতুন ভাবে বাইল তৈরি করতে চাবে না। এই জন্য কিন্তু তখন বিলিরুবিন আপটেকটা আরো কমে যায়, আরো কমে গেলে তখন ফাস্টিং স্টেটে জন্ডিসটা একটু বেশি ডেভেলপ হয়। তবে মাইল্ড জন্ডিসই থাকে, এটা সিভিয়ার জন্ডিস হয় না। আচ্ছা, ক্রিগলার নেজার সিনড্রোম, এগুলো হচ্ছে টাইপ 1-2। টাইপ 1টা হচ্ছে গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স, যেটা গিলবার্টে কম ছিল, টাইপ 1 এর ক্ষেত্রে একদম অ্যাবসেন্ট। তাহলে এখানে আপনি অবশ্যই আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া পাবেন, কারণ গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স হচ্ছে বিলিরুবিনকে কনজুগেট করতে। তাহলে এখানে কনজুগেট হতে না পারলে আনকনজুগেটেড পাবেন এবং সেই ক্ষেত্রে নিউনাটদের কিন্তু র্যাপিড ডেথ হবে। আর টাইপ 2 এর ক্ষেত্রে গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্সটা অনেক কমে যায়, তার জন্য এখানে কিন্তু অনেক ক্ষেত্রে পেশেন্টের অনেক ডিপ জন্ডিস ডেভেলপ করতে পারে এবং সেই ক্ষেত্রে ফেনোবারবিটাল, ফটোথেরাপি এগুলো আমরা সাজেস্ট করব। আর কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, ডুবিন জনসন সিনড্রোম এন্ড রোটর সিনড্রোম, এই দুটো খুব একটা আসে না। ডুবিন জনসন সিনড্রোম হচ্ছে মূলত লিভারের মধ্যে যে বাইল ক্যানালিকুলিগুলো আছে, মানে বাইল ছোট ছোট চ্যানেলগুলো আছে, এগুলোতে যখন প্রবলেম হয় তখন আমরা বলি ডুবিন জনসন সিনড্রোম। এক্ষেত্রে মাইল্ড জন্ডিস হবে এবং ট্রিটমেন্ট দরকার হবে না। আর রোটর সিনড্রোম, রোটরটা মনে রাখবেন হচ্ছে রোটর ইজ মোটর। তার মানে এখানে মোটর কি, মোটর হচ্ছে যেমন আমরা হচ্ছে মাটির নিচ থেকে পানি তুলি কি দিয়ে, মোটর দিয়ে, এটা হচ্ছে আপটেক করে, পানির আপটেক। রোটরও হচ্ছে আপটেকের সাথে রিলেটেড, বিলিরুবিন আপটেক। ঠিক আছে, তাইলে লিভারে এরা বিলিরুবিন আপটেক কমায় দেয়, যার জন্য হচ্ছে এখানে মাইল্ড জন্ডিস ডেভেলপ হয় এবং ট্রিটমেন্ট এখানে নেসেসারি নয়। ঠিক আছে, তাহলে এখানে ইম্পর্টেন্ট মূলত গিলবার্ট সিনড্রোমটা, আর তার বেশি করতে চাইলে ক্রিগলার নেজার। আর কেউ যদি মনে করেন না আমি সব করবো, তাহলে সব করবো, কিন্তু এই দুটোই মূলত ইম্পর্টেন্ট এখানে, আনকনজুগেটেড। তাহলে এগুলো সবই কিন্তু নন হিমোলাইটিক হাইপারবিলিরুবিনেমিয়া। আচ্ছা, আরেকটা ক্লিনিক্যাল ফিচার্স এন্ড কমপ্লিকেশনস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, এইটা আপনাকে একটু স্টার দিয়ে রাখতে হবে, কারণ অবস্ট্রাকটিভ জন্ডিসকে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে ফিচার্স এর মধ্যে আপনার জন্ডিস, ডার্ক ইউরিন, পেল স্টুল, প্লুরাইটাস বা ইচিং, এগুলো আমি বলে ফেলছি অলরেডি। লেট ফিচার্স এর মধ্যে এখানে কি হবে, অবস্ট্রাকটিভ জন্ডিসে যেহেতু বাইলগুলা আপনার গাটের মধ্যে আসতেছে না, তার মানে কিন্তু এখানে ফ্যাট অ্যাবজর্পশন হবে না। ফ্যাট অ্যাবজর্পশন না হলে ফ্যাটের সাথে যে ভিটামিনগুলো অ্যাবজর্ব হতো সেগুলো হবে না। দ্যাট মিনস ফ্যাট সলিউবল ভিটামিনস এর ম্যাল অ্যাবজর্পশন হবে, অর্থাৎ ভিটামিন এ, ডি, ই, কে এগুলোর ম্যাল অ্যাবজর্পশন হবে। তার মানে পেশেন্টের ওয়েট লস হবে, যেহেতু এখানে ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে না। স্টিয়াটোরিয়া হবে, অর্থাৎ স্টুলের মাধ্যমে যেহেতু ফ্যাটগুলো বের হয়ে যাবে, অ্যাবজর্ব হবে না, তাহলে এখানে স্টিয়াটোরিয়া হবে, দ্যাট ইজ ওই যে বাল্ক স্টুল ফর্ম হবে। অস্ট্রিওম্যালেশিয়া হতে পারে, কারণ এখানে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, এই জন্য অস্ট্রিওম্যালেশিয়া হবে। ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে, কারণ ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি আছে। ঠিক আছে, এছাড়া জ্যান্থেলেসমা এবং জ্যান্থোমা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ যে চর্বির ছোট ছোট টিউমার যেটাকে বলে। আচ্ছা, আর কোলানজাইটিস যদি থাকে, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য বাইল ডাক্ট যদি থাকে, সেক্ষেত্রে এখানে আপনার ওই যে ট্রায়াড পাবেন, লাইক পেইন, ফিভার, রাইগর্স, জন্ডিস। ঠিক আছে, এগুলো পাবেন। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু স্টার দিয়ে দিলাম এবং এগুলো কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা মোটামুটি একটু বোঝার চেষ্টা করলাম। এবার আমরা আসি ক্লিনিক্যাল ফিচার সাজেস্টিং অ্যান্ড আন্ডারলাইং কজ অফ কোলেস্ট্যাটিক জন্ডিস। কোন কোন ক্ষেত্রে কোলেস্ট্যাটিক জন্ডিস চিন্তা করবেন। ঠিক আছে, আচ্ছা, যদি ইনক্রিজিং জন্ডিস হয়, একটা টিউমার কিন্তু প্রথমে ছোট থাকে, এরপর আস্তে আস্তে বড় হয়, যত বড় হয় তত বেশি সে বাইল ডাক্টের উপর চাপ দিবে, তত বেশি বাইলিয়ারি অবস্ট্রাকশন করবে। তার মানে স্ট্যাটিক বা ইনক্রিজিং জন্ডিস হওয়া মানে সাধারণত এটা কার্সিনোমার দিকে যায়। ঠিক আছে,
আর ফ্লাকচুয়েটিং জন্ডিস, একবার জন্ডিস বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, এটা হতে পারে স্টোনের জন্য। কেন? কারণ মনে করেন যে এখানে একটা এই যে এরকম আপনার পাইল ডাক্ট ছিল, এর মধ্যে একটা স্টোন আছে, ঠিক আছে? এখন এই স্টোনের চারিদিক থেকে কিন্তু পেরিস্টালসিস হবে। এখন পেরিস্টালসিস হইতে গেলে কিছু সময় দেখা যায় স্টোনটা একটু সরে যায়, সরে গেলে তখন দেখা যায় যে এখানে এরকম পেরিস্টালসিস হইতে গিয়ে হয়তো সামান্য ফাঁকা তৈরি হয়। সামান্য ফাঁকা তৈরি হলে এখান থেকে তখন বাইল ড্রেনেজ হয়ে যায়, তখন কিন্তু আমাদের মানে জন্ডিসটা চলে যায়। এই জন্য তখন হচ্ছে জন্ডিস কমে যায়। আবার যখন স্টোনটা অবস্ট্রাকশন করে ফেলে তখন জন্ডিস হয়। এই জন্য ফ্লাকচুয়েটিং জন্ডিস হতে পারে কোলিডোকোলিথিয়াসিস স্টোনের ক্ষেত্রে। স্ট্রিকচারের ক্ষেত্রেও তাই, স্ট্রিকচার হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছুটা বাইল ড্রেনেজকে অ্যালাউ করতে পারে, তখন হচ্ছে এখানে একটা ফ্লাকচুয়েটিং জন্ডিস হবে। প্যানক্রিয়াটাইটিসও সেম, কোলিডোকাল সিস্ট এগুলো তো সেম, এবং এই মোটামুটি। আচ্ছা, এর সাথে এগুলা যেগুলো বলা আছে এগুলো একটু আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত এই ফিচার মানে থাকলে আমরা এই ডায়াগনোসিস চিন্তা করি, ঠিক আছে? অ্যাবডোমিনাল পেইন থাকলে স্টোন, প্যানক্রিয়াটাইটিস, কোলাঞ্জাইটিস থাকলে হচ্ছে কোলিডোকোলিথিয়াসিস বা এগুলো ছিল কিনা, অ্যাবডোমিনাল স্কার থাকলে তার আগে কোনো স্টোনের অপারেশন হয়েছে কিনা, ঠিক আছে? এরকম ভাবে আমাদের কিন্তু হিস্ট্রিটা নিতে হবে। এটা আমরা স্টার্ট দিলাম না, ঠিক আছে? তবে ইনক্রিজিং এবং ফ্লাকচুয়েটিং জন্ডিসের কারণগুলো এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? এইটা একটুখানি স্টার্ট দিই, ইনক্রিজিং এবং ফ্লাকচুয়েটিং, এই জিনিসটা একটু জানবেন কোনটার কি কারণ। মূলত সার্জারিতে লাগে যদি ওটা, তারপরে এখানে লাগে। সো অ্যাকিউট লিভার ফেলিওর নিয়েও কিন্তু পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। শুধু যে অ্যাবনরমাল লিভার ফাংশন টেস্ট, জন্ডিস বা এগুলো নিয়ে প্রেজেন্ট করবে তা না, অ্যাকিউট লিভার ফেলিওর নিয়েও প্রেজেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে র্যাপিড প্রোগ্রেসিভ ডিটেরিওরেশন ইন লিভার ফাংশন, ঠিক আছে? অর্থাৎ অ্যাকিউট লিভার ফেলিওর হচ্ছে যখন লিভার ফাংশনটা র্যাপিডলি ডিটেরিওরেট করে, তখন আমরা বলি অ্যাকিউট লিভার ফেলিওর। এবং এক্ষেত্রে মার্কড এলিভেশন অফ ট্রান্সএমিনেজ এবং অ্যাকিউট লিভার ইনজুরি। যেহেতু লিভারের প্রবলেম, তাহলে লিভার এনজাইম বাড়বে এবং অ্যাকিউট লিভার ইনজুরি হবে। তাহলে একটা জিনিস দেখেন, অ্যাকিউট লিভার ফেলিওর হচ্ছে র্যাপিড প্রোগ্রেশন অফ ডিটেরিওরেশন ইন লিভার ফাংশন, আর অ্যাকিউট লিভার ইনজুরি হচ্ছে মার্ক এলিভেশন ইন ট্রান্সঅ্যামিনেসিস। তাহলে ফেলিওর বলতে আমরা বুঝবো হচ্ছে এইটা, লস অফ ফাংশন, আর ইনজুরি বলতে আমরা বুঝবো হচ্ছে এইটা, যখন ট্রান্সঅ্যামিনেস বেগুলা বাড়বে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাকিউট লিভার ফেলিওর কখন বলবো আর অ্যাকিউট লিভার ইনজুরি কখন বলবো। আচ্ছা, সিভিয়ার ইনজুরি কখন বলবো? ইফ ইট রেজাল্টস ইন জন্ডিস এন্ড কোয়াগুলোপ্যাথি, ঠিক আছে? তাহলে সিভিয়ার কখন বলবো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এনকেফালোপ্যাথি হুইচ ইজ এ কার্ডিনাল ফিচার অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই অংশটা কিন্তু আমাকে টোটালি স্টার দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাবসেন্স অফ এভিডেন্স অফ pre-existing liver disease distinguishes it from encephalopathy due to decompensated cirrhosis or acute and chronic liver failure। অর্থাৎ এনকেফালোপ্যাথি বা ব্রেইন ড্যামেজ যেগুলো, এগুলো কিন্তু অ্যাকিউট লিভার ফেলিয়ার এবং ক্রনিক লিভার ফেলিয়ার দুই ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে? তো অ্যাকিউট লিভার ফেলিয়ারের ক্ষেত্রে কিন্তু এনকেফালোপ্যাথি একটা কার্ডিনাল ফিচার, এবং এটা হচ্ছে এই লিভার ড্যামেজটা প্রথমবার নিয়ে এসে প্রেজেন্ট করবে, তারপর এনকেফালোপ্যাথি হবে, এবং এটা একটা কার্ডিনাল ফিচার। কিন্তু ক্রনিক ক্ষেত্রে যাদের অনেকদিন ধরে লিভার ড্যামেজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হচ্ছে মানে মানে প্রি এক্সিস্টিং একটা হিস্ট্রি থাকে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ট্রিট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এইটুকু আমরা স্টার্ট দিয়ে বলতে পারি। আচ্ছা, এখানে দেখেন আনএক্সপ্লেইনড জন্ডিস নিয়ে পেশেন্ট যদি আমাদের কাছে প্রেজেন্ট করে, এটা জন্ডিসের মধ্যে চলে গেছে, অবশ্যই এটা পরে আসছে। সেক্ষেত্রে হিস্ট্রি করব, হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, আল্ট্রাসাউন্ড করবো একটা, ঠিক আছে? বিলিরুবিন ইউরোবিলিনোজেন কি আছে দেখবো, দেখে আইসোলেটেড বিলিরুবিন যদি রাইজ করে সেক্ষেত্রে প্রি হেপাটিক অবশ্যই চিন্তা করবো। আনকনজুগেটেড যদি রাইজ করে সেক্ষেত্রে আমরা হিমোলাইসিস স্ক্রিন করবো, যেখানে কোনো রেটিকুলোসাইট কাউন্ট, হেপ্টোগ্লোবিলিন এগুলো আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আর এগুলো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে বুঝতে হবে এটা হচ্ছে পজিটিভ, এবং সেক্ষেত্রে হিমোলাইসিসের জন্য আমাকে কুমস টেস্ট করতে হবে। আর নেগেটিভ হলে আমরা চিন্তা করবো এটা গিলবার্ট সিনড্রোম, ঠিক আছে? তাহলে প্রি হেপাটিক যখন আমি বুঝবো যে এটা আইসোলেটেড বিলিরুবিন রাইস, লিভার ফাংশন টেস্ট নর্মাল, ঠিক আছে, সেক্ষেত্রে আমি আনকনজুগেটেড এবং কনজুগেটেড বিলিরুবিন করবো। কনজুগেটেড বিলিরুবিন করা মানে এটা ডুবিন জনসন সিনড্রোম বা রোবট সিনড্রোম। আর আনকনজুগেটেড বিলিরুবিন মানে হচ্ছে এটা আপনার আচ্ছা, তো তাহলে প্রি হেপাটিকের মধ্যে কিন্তু আনকনজুগেটেড কনজুগেটেড দুই ধরনেরই বাড়তে পারে। কনজুগেটেড বাড়লে রুবিন জনসন বলবো, আনকনজুগেটেড বাড়লে আমরা দেখবো হচ্ছে হিমোলাইসিস স্ক্রিন করে, যেটা হিমোলাইসিস নাকি অন্য কিছু। আচ্ছা, আর কোয়াগুলোপ্যাথি বিলিরুবিন অ্যাবনরমাল এনজাইম এরকম যদি থাকে, রেজড কোয়াগুলোপ্যাথি বিলিরুবিন অ্যাবনরমাল এনজাইম, সেক্ষেত্রে হেপাটিক জন্ডিস।
সেক্ষেত্রে প্রথ্রম্বিন টাইম হচ্ছে সিভিয়ারিটির মার্কার। অ্যাকিউট লিভার ইনজুরির ক্ষেত্রে প্রথ্রম্বিন টাইম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা করতে হবে। আর তার সাথে হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, অটোইমিউন, সেলুলোপ্লাজমিন, আরএনএ স্টাডি, এগুলো কিন্তু মোটামুটি আমাদের মানে প্রথ্রম্বিন টাইমের সিভিয়ারিটি মার্কার, এবং এরা কিন্তু আচ্ছা। সো তাহলে এখানে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যেটা আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রথ্রম্বিন টাইম। প্রথ্রম্বিন টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাকিউট লিভার ইনজুরির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, আর যদি আপনি দেখেন যে কনজুগেটেড বিলিরুবিন আছে, তার সাথে অ্যাবনরমাল লিভার এনজাইম আছে, এবং ডাইলেটেড বাইল ডাক্ট আছে, সেক্ষেত্রে বুঝতে হবে পোস্ট হেপাটিক জন্ডিস। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমআরসিপি, সিটি এগুলো করতে হবে। তাহলে এই চার্টটাও ইম্পর্টেন্ট, যদিও এই সেম একটা চার্ট আমরা একটু আগেও পড়ে আসছি, তারপরেও কিন্তু এই চার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে এখানে 3 ভাগে ভাগ করে আমরা কিভাবে অ্যাসেস করব। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা ছিলাম অ্যাকিউট লিভার ফেলিওর। এটা কিন্তু মেবি সাব ক্লাসিফাইড ইনটু হাইপার অ্যাকিউট, অ্যাকিউট অ্যান্ড সাব অ্যাকিউট। এরকম মজার একটা জিনিস, যেটা ডেভিডসন অনেক এডিশন থেকেই চলে আসতেছে, 22nd ছিল, 23rd ছিল, 24th দিছে। এটা হচ্ছে অ্যাকিউটকে আবার 3 ভাগে ভাগ করছে, সাব অ্যাকিউট, অ্যাকিউট, হাইপার অ্যাকিউট। ঠিক আছে, তাহলে অ্যাকিউটের মধ্যেই কিন্তু আবার অ্যাকিউট। ঠিক আছে, এটা বেশ হাস্যকর ক্লাসিফিকেশন, বাট তারপরেও এই জিনিসটা অনেকদিন ধরে চলে আসতেছে, সুতরাং আমরা এইভাবেই পড়বো। ঠিক আছে। So, এক্ষেত্রে patients with subacute liver failure are more likely to be drug-induced and indeterminate cause, and have a worse outcome with medical care alone than those with hyperacute cause. অর্থাৎ hyperacute হচ্ছে কিন্তু subacute খারাপ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটার ক্লাসিফিকেশনটা এখানে আছে, এটা একদম খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমি হচ্ছে ব্রাইট স্টার দিব। ঠিক আছে, অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট এই চারটা। এই চারটা যারা এমবিবিএস এ কেউ যদি থেকে থাকো তাদের জন্য লাগে। সো হাইপার অ্যাকিউট হচ্ছে যদি লেস দ্যান 7 ডেজ এর মধ্যে তার এনকেফালোপ্যাথি ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা বলবো হাইপার অ্যাকিউট। যদি 8 থেকে 28 দিনের মধ্যে তার এনকেফালোপ্যাথি অ্যাকিউট লিভার ফেলিওর থেকে ডেভেলপ করে, তখন আমরা অ্যাকিউট বলি। আর যদি 29 দিন থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা অ্যাকিউট লিভার ফেলিওর ডেভেলপ করে, অ্যাকিউট লিভার ফেলিওর থেকে এনকেফালোপ্যাথি ডেভেলপ করে, তাহলে আমরা সাব অ্যাকিউট বলি। ঠিক আছে, তাহলে সাব অ্যাকিউটটা কিন্তু আনকমন এবং প্রগনোসিস খারাপ, এটা মনে রাখতে হবে। কমন কজের মধ্যে হাইপার অ্যাকিউট সাধারণত ভাইরাল হেপাটাইটিস বা প্যারাসিটামল ইনডিউসড হেপাটাইটিস, অ্যাকিউট হচ্ছে ক্রিপ্টোজেনিক ড্রাগস, এবং সাব অ্যাকিউট হচ্ছে ক্রিপ্টোজেনিক ড্রাগস এবং অটোইমিউন হেপাটাইটিস। এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা এখান থেকে কিন্তু সংজ্ঞাগুলো ধরে মূলত, যে হাইপার অ্যাকিউট, অ্যাকিউট এবং সাব অ্যাকিউট। আচ্ছা, প্যাথোফিজিওলজি কি? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ইজ দ্য মোস্ট কমন কজ ওয়ার্ল্ড ওয়াইড। আপনার অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, মানে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিসের একটা মোস্ট কমন কজ ওয়ার্ল্ড ওয়াইড। তবে ইউকেতে কিন্তু প্যারাসিটামল টক্সিসিটিটা মোস্ট ফ্রিকোয়েন্ট কজ। ঠিক আছে, এবং ড্রাগসের মধ্যে প্রেসক্রিপশন ড্রাগস, রিক্রিয়েশনাল ড্রাগস, হার্বাল ড্রাগস, অ্যামানিটা ফাইলোর্স নামক একটা মাশরুম বা পয়জন, এরাও কিন্তু আলটিমেটলি আপনার অ্যাকিউট লিভার ফেলিয়ার করতে পারে। এছাড়া উইলসনস ডিজিজ অ্যাকিউট করতে পারে, হিমোক্রোমাটোসিসটা করে না। শক যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাকিউট লিভার ইনজুরি করতে পারে। ম্যালিগন্যান্ট ডিজিজ অফ দ্য লিভারও কিন্তু করতে পারে। নন এই ভাইরাল হেপাটাইটিস আর ক্রিপ্টোজেনিক অ্যাকিউট লিভার ফেলিয়ারও কিন্তু হতে পারে। তাহলে এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে প্যাথোফিজিওলজি আমরা মোটামুটি করলাম যে অ্যাকিউট লিভার ফেলিয়ার কি কি কারণে হতে পারে। ঠিক আছে, এখান থেকে আমরা স্টার দেওয়ার মতো তেমন কিছু নাই, নাই। আচ্ছা, সো এটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কিভাবে করব? এর আগে তো আমরা যে চার্টটা পড়লাম, এটা একদম সুপার ইম্পর্টেন্ট স্টার। সো রিডিউসড অ্যালার্নেট অ্যান্ড পোর কনসেন্ট্রেশন থাকে হেপাটিক এনকেফালোপ্যাথির পেশেন্টদের। প্রোগ্রেস থ্রু বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, এগুলো আমরা পরবর্তীতে চার্টে পড়বো, জাস্ট রিডিং করি এখানে। such as restlessness and aggressive outburst or drowsiness and coma, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে হেপাটিক এনকেফালোপ্যাথির পেশেন্ট। ঠিক আছে। আচ্ছা, ইডিমা মে অকার ডিউ টু ইনক্রিজড ইন্টারক্রেনিয়াল প্রেশার causing unfrequent unequal or abnormally reacting pupil। অর্থাৎ মানে এখানে যে একটা সেরেব্রাল ইডিমা হতে পারে আমাদের এই ক্ষেত্রে, মানে অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি বা মানে
সরি, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাবনর্মাল রিঅ্যাক্টিং পিউপিল পাবো, ফিক্সড পিউপিল পাবো, হাইপারটেনসিভ এপিসোডস পাবো, ব্র্যাডিকার্ডিয়া, হাইপারভেন্টিলেশন, এগুলো কিন্তু আমরা পাবো যদি হচ্ছে আমরা মানে হেপাটিক এনকেফালোপ্যাথির পেশেন্ট পাই সেই ক্ষেত্রে। আচ্ছা, আর কি কি ফিচার থাকবে এগুলো আসলে আমরা পরেই জানতে পারবো, ঠিক আছে? এখানে আর এগুলো নাই। ইডিমাটা হচ্ছে মূলত ইনক্রিজ ইন্টারক্রানিয়াল প্রেশারের সাথে হতে পারে, causing unequal or abnormal renal functions, reacting pupils, তারপরে হচ্ছে আপনার fixed pupil, hypertensive episodes, bradycardia, এগুলো। আচ্ছা, সো তাইলে এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট যে এখানে আমাদের হেপাটিক এনকেফালোপ্যাথির পেশেন্ট, পোর কনসেন্ট্রেশন, বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, তারপর রেস্টলেসনেস, অ্যাগ্রেসিভ আউটবার্স্ট, কোমা, তারপর হচ্ছে ইন্টারসেলুলার প্রেশার, আনিকুলার অ্যাবনর্মালি রিঅ্যাক্টিং পিউপিলস, তারপর হচ্ছে ফিক্সড পিউপিল, হাইপারটেনসিভ এপিসোডস, ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন, প্রফিউজ সোয়েটিং, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আচ্ছা। তার সাথে সাথে এখানে কিন্তু আমাদের প্রফিউজ সোয়েটিং হতে পারে, লোকাল এন্ড জেনারেল মায়োক্লোনাস হতে পারে, ফোকাল ফিটস অর ডেসেরেব্রেট পজিশনিং। ডেসেরেব্রেট পজিশনিং হচ্ছে আপনার ফ্লেক্সড, সম্ভবত মানে ফ্লেক্সড একটা অ্যাটিটিউড নিয়ে পেশেন্ট এরকম প্রেজেন্ট করে, ঠিক আছে? এরকম। আচ্ছা, প্যাপিলোডিমা অকার্স ইন অ্যাজ এ লেট সাইন। তার মানে হেপাটিক এনকেফালোপ্যাথিতে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে বিহেভিয়ারাল চেঞ্জগুলোই বেশি, তার সাথে সাথে কিছু প্রেশার চেঞ্জ, তারপরে হচ্ছে পিউপিল চেঞ্জ, ফিক্সড পিউপিল, হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, এগুলো দেখা যায় বেশি। আচ্ছা, সো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এগুলো কিন্তু মোটামুটি আমাদের এই আচ্ছা। আর প্যাপিলোডিমা হচ্ছে এখানে লেট সাইন হিসেবে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? জেনারেল সিমটমস ইনক্লুড আপনার এখানে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস বা হেপাটাইটিস ক্লিনিক্যাল ফিচার যদি বলেন তাহলে উইকনেস, নশিয়া, ভমিটিং। জন্ডিস মে নট বি প্রেজেন্ট অ্যাট অনসেট, যেটাকে আমরা বলি প্যারাসিটামল ওভারডোজ। আচ্ছা, সো এখানে জেনারেল সিমটমস এর মধ্যে কিন্তু উইকনেস, নশিয়া, ভমিটিং এগুলো থাকতে পারে আমাদের যখন একটা পেশেন্ট হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি নিয়ে পেশেন্ট করে। অ্যান্ড জন্ডিস মে নট বি প্রেজেন্ট এট দ্য অনসেট, যেমন প্যারাসিটামল ওভারডোজ। রেই সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু জন্ডিস থাকেও না, বাট এরা এনকেফালোপ্যাথি ডেভেলপ করে। ডেথ মে অকার ইন হাইপার অ্যাকিউট লিভার ডেইলি বিফোর। আচ্ছা, সো এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এখান থেকে ডেথ মে অকার ইন হাইপার অ্যাকিউট লিভার ফেলিয়ার বিফোর জন্ডিস ডেভেলপস, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে অ্যাড্রেস করতে হবে। আর ফেটর হেপাটিকাস, এটাও কিন্তু অনেক সময় প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, সো এখানে মূলত বিহেভিয়ারাল চেঞ্জ এবং কিছু চেঞ্জের কথা বলছে, শারীরিক চেঞ্জের কথা বলছে। সো এখানে অ্যাকচুয়ালি এটুকু দাগে রাখতে পারেন। ঠিক আছে, করে এখান থেকে হচ্ছে আলটিমেটলি আমাদের কি কি ফাইন্ডিংস আমরা পাচ্ছি সেগুলো জানতে হবে। আর জেনারেল সিমটমস এর মধ্যে এগুলো এগুলো হতে পারে, প্যারাসিটামল ওভারডোজ থাকতে পারে, রেই সিনড্রোম। আচ্ছা, জেনারেল সিমটমস তো বললাম, অনেক সময় হচ্ছে শুরু থেকে নাও থাকতে পারে জন্ডিস। হাইপারবিউটিক ক্ষেত্রে অনেক সময় ডেথ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সনদপত্রের। আচ্ছা, সো এখানে হচ্ছে মোটামুটি কিন্তু আমাদের অনেক কিছু আমরা পড়লাম যেগুলো হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? জেনারেল ফিচার্স এর মধ্যে কি পাবো, তারপরে হচ্ছে প্যারাসিটামল ওভারডোজের মধ্যে কি পাবো, রেই সিনড্রোমে কি পাবো। সো এইসব ক্ষেত্রে কিন্তু লিভার সাধারণত নর্মালি থাকে, আমরা যেটা বলতেছি যে অ্যাকিউট লিভার ইনজুরির ক্ষেত্রে লিভার বড় হয়ে যায়, এরকম নর্মাল। আচ্ছা, সো তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমরা হচ্ছে ইয়েতে পাচ্ছি আমাদের যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাকিউট সরি হেপাটিক এনকেফালোপ্যাথির ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো আমরা পাচ্ছি। ফিটোর হেপাটিকাস অর্থাৎ মুখের মধ্যে দুর্গন্ধ এখানে হতে পারে, ঠিক আছে? লিভার ইজ নর্মাল ইন সাইজ, সাধারণত দেখা যায় যে এখানে লিভার নর্মাল থাকে, বাট
সো তাহলে এখানে কিন্তু আমরা যেটা করতেছিলাম যে জেনারেল সিমটমস গুলো বলছিলাম এবং তার সাথে সাথে কোন কোন ক্ষেত্রে জন্ডিস হয় না, ঠিক আছে? তাইলে এটা কিন্তু আমাদের এখান থেকে একটু লাগবে। আচ্ছা, আর আচ্ছা, so এগুলো মোটামুটি গেল। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম জেনারেল সিমটমস এর মধ্যে আমরা পাবো। জেনারেল সিমটম বলতে এমন কিছু সিমটম যেগুলো হচ্ছে আমাদের লিভার ড্যামেজের ক্ষেত্রেই পাবো। এখানে নট নেসেসারিলি যে আমার মানে ইয়ে হইতে হবে, আমাদের এনকেফালোপ্যাথি হইতে হবে সেটা। এনকেফালোপ্যাথির ক্ষেত্রে এই ফিচারগুলো হবে, আর এনকেফালোপ্যাথি ছাড়া ক্ষেত্রে এই ফিচারগুলো হবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের কজ অফ অ্যাকিউট লিভার ফেলিওর। দেখেন এখানে মোস্ট কমন দেখাইছে হচ্ছে আপনার প্যারাসিটামল 70 থেকে 80%। ঠিক আছে, এছাড়া কি কি ড্রাগ আছে? এছাড়া হেপাটাইটিস এ বি ই আছে, ডেঞ্জার, তারপর হচ্ছে এগুলো সব এখানে আছে। আচ্ছা, সো এগুলো কিন্তু এখান থেকে আমাদের খুব ভালো করে পড়তে হবে, অ্যাকিউট লিভার ইনজুরি বা ফেলিওরের কারণগুলো। আচ্ছা, হাউ টু অ্যাসেস ক্লিনিক্যাল গ্রেড অফ হেপাটিক এনকেফালোপ্যাথি। তার আগে আমরা কিছু বাদ দিয়ে আসছি কিনা? No. উম, আচ্ছা, অ্যাকিউট লিভার ফেলিওরের এই চারটা কিন্তু আপনারা পড়বেন, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, হাউ টু অ্যাসেস ক্লিনিক্যাল গ্রেড অফ হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা অবশ্যই লাগে। এটা স্পেশালি ভাইভাতে লাগে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মনে রাখার উপায় আছে। এখানে আমি দেখি, ইংলিশে দেখি, কারণ বাংলায় তো হবে না মনে হয়। এটা হচ্ছে তন্দ্রা। আগে অনেকে শুনছেন হয়তো। এটা হচ্ছে নিদ্রা। এটা হচ্ছে নিথর। আর এটা হচ্ছে পাথর। তন্দ্রা, নিদ্রা, নিথর, পাথর। ঠিক আছে, তন্দ্রা মানে হচ্ছে গ্রেড 1। এক্ষেত্রে শুধু পোর কনসেন্ট্রেশন, তন্দ্রা তন্দ্রা ভাব থাকবে, ঘুম ঘুম ভাব থাকবে, স্লার্ট স্পিড, স্লো মেডিটেশন। ঠিক আছে, এরকম। গ্রেড 2 হচ্ছে নিদ্রা, যেক্ষেত্রে পেশেন্ট একদম মানে ঘুমায় গেছে, কিন্তু মানে ইজিলি তাকে ডাকলে সে শুনতেছে। এটা হচ্ছে গ্রুপ 2। আচ্ছা, গ্রুপ 3 হচ্ছে আমাদের মূলত ইয়ে উম, নিথর, এবং এই ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের মানে আচ্ছা, আর পাথরটা হচ্ছে মূলত এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পেইনফুল স্টিমুলাই দিলেও কিন্তু পেশেন্টের কোনো হবে না। ঠিক আছে, এই চারটা হচ্ছে আমাদেরকে একটা স্যার শিখাইছিলেন। অনেকে হয়তো স্যারকে চিনেন, ফজল ইসলাম চৌধুরী স্যার। উনি এই জিনিসটা শিখাইছিলেন। হ্যাঁ, ওটা আমি একটু মনে করার চেষ্টা করলাম মাঝখানে। তন্দ্রা, নিদ্রা, নিথর, পাথর। তন্দ্রা মানে হচ্ছে যেখানে তার মানে ঘুম ঘুম ভাব আসবে, নিদ্রা মানে ঘুমা যাবে কিন্তু ডাকলে উঠবে, এরকম। আচ্ছা, নিথর মানে হচ্ছে ঘুমায় যাবে, ডাকলে উঠবে না, কিন্তু ব্যথা দিলে উঠবে। আর গ্রেড 4 হচ্ছে ঘুমায় যাবে, এমনভাবে ঘুমায় যাবে যে ব্যথা দিলে উঠবে না। ঠিক আছে, এটা হচ্ছে পাথর। তাহলে তন্দ্রা, নিদ্রা, নিথর, পাথর, গ্রেড 1 2 3 4, এইভাবে করে আমরা মনে রাখবো। আচ্ছা, উম, এক মিনিট। আচ্ছা, বিকামস স্মলার লাইনটা কোথা থেকে আসতেছে আমি এটাই বুঝতেছি actually। আচ্ছা, এখান থেকে আমরা আবার শুরু করি তাহলে। অ্যাকিউট লিভার মানে আপনার কি বলে হেপাটিক এনকেফালোপ্যাথি থেকে পড়তেছি আমরা। লিভার ইজ ইউজুয়ালি নর্মাল সাইজ। লিভার কিন্তু অ্যাকিউটের ক্ষেত্রে নর্মালি থাকবে, বাট লেটার বিকামস স্মলার। যখন সিএলডির দিকে যায় তখন ছোট হতে থাকে। হেপাটোমেগালি ইজ আনইউজুয়াল। সাডেন অনসেট যদি অ্যাসাইটিস হয়, সাজেস্ট ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন ইজ দ্য কজ। যেমন বার্চিয়ারি সিনড্রোম, বার্চিয়ারি সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, যার জন্য কিন্তু অ্যাসাইটিস হতে পারে। এবং এখানে হেপাটোমেগালি সাধারণত আনইউজুয়াল। ঠিক আছে, স্প্লিনোমেগালি এখানে হবে।
যেহেতু এখানে হচ্ছে আপনার মানে টোটাল হাইপারটেনশনটা থাকে, এই জন্য স্প্লেনোমেগালি কমন। অ্যাসাইটিস অ্যান্ড এডিমা আর লেট ডেভেলপমেন্টস অ্যান্ড মে বি কনসিকুয়েন্ট অফ ফ্লুইড থেরাপি। যাই হোক, এগুলো আমাদের হাতে লাগবে না। এক মিনিট। সো ইনভেস্টিগেশনস এর মধ্যে যদি বলি, ইনভেস্টিগেশন আপনাকে এই এই যে এখানে যে প্যারাটা আছে এই প্যারাটা স্টার দিয়ে রাখতে হবে, ঠিক আছে? কারণ ফিচার্স টিচার্স এগুলো আপনি মোটামুটি পারবেন যে একটা অ্যাকিউট, আমরা তো এখানে কি পড়তেছি, এটা এনকেফালোপ্যাথি তো নাকি, সরি অ্যাকিউট লিভার ফেইলিয়ার। অ্যাকিউট লিভার ফেইলিয়ার বা এনকেফালোপ্যাথি এগুলো যে পড়তেছি, এগুলো ফিচার টিচার কিন্তু মোটামুটি আপনি জানেন, বা কতদিনে কি হয় এগুলো জানেন, এই যে ফিচার কি হচ্ছে এগুলো কিন্তু আমরা মোটামুটি জানি, ঠিক আছে? কিন্তু বা কোন কোন স্টেজে কি হচ্ছে এগুলো জানি, কিন্তু ইনভেস্টিগেশনটা কিন্তু আসলে এখানে ইম্পর্টেন্ট। So, ইনভেস্টিগেশনের মধ্যে দেখেন হেপাটাইটিস বি কোর আইজিএম অ্যান্টিবডি ইজ দ্য বেস্ট স্ক্রিনিং টেস্ট ফর অ্যাকিউট হেপাটাইটিস বি as liver damage is due to the immunological response to the virus which has often been eliminated, and the test of hepatitis B surface antigen HBsAg may be negative by the time the liver failure develops. অর্থাৎ তাহলে এখান থেকে আপনার এই পর্যন্ত এই লাইনটাও সুপার ইম্পর্টেন্ট। এটার মধ্যে কি বলছে যে আপনার হেপাটাইটিস বি কোর আইজিএম অ্যান্টিবডি যেটা, এটা হচ্ছে মূলত আপনার বেস্ট স্ক্রিনিং টেস্ট, কারণ এটা হচ্ছে লিভারে ড্যামেজ করে। কারণ আমরা জানি যে কোর অ্যান্টিজেনটা কিন্তু শুধু লিভারে থাকে, এটা কিন্তু ব্লাডে যায় না। এবং এর এগেনস্টে যে অ্যান্টিবডিটা, এটা যখন আপনার ব্লাডে থাকবে তার মানে বুঝতে হবে যে আপনার লিভারের মধ্যে রয়ে গেছে কিছু একটা, সেটা হচ্ছে কোর অ্যান্টিজেনটা, ঠিক আছে? কিন্তু সার্ফেস অ্যান্টিজেন কিন্তু কিছুদিন পর এমনি চলে যায়, ঠিক আছে? এটা কিন্তু আপনার মানে অ্যাকিউট লিভার ফেলিয়ার অনেক সময় ডায়াগনোসিস করার জন্য খুব একটা সুবিধাজনক নাও হতে পারে। The PT মানে প্রথমের টাইম rapidly becomes prolonged as coagulation factor synthesis fails, এটা স্বাভাবিক, এটা বুঝতেই পারতেছেন। and test of মানে টোটালটাই আমাদের স্টার দেওয়া, তার মধ্যে এটা একটু বেশি স্টার দেওয়া হবে। আচ্ছা, টেস্ট অফ গ্রেটেস্ট প্রগনোস্টিক ভ্যালু হচ্ছে আপনার প্রথমের টাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন কে শুড বি গিভেন টু এনশিওর দ্যাট প্রথমের টাইম ইজ নট প্রলংড অ্যাজ এ রেজাল্ট অফ আন্ডারলাইং ভিটামিন কে ডেফিসিয়েন্সি, ঠিক আছে? লিভারের জন্য হচ্ছে, বাট ভিটামিন কে এর জন্য না, সেজন্য আপনাকে ভিটামিন কে দিতে হবে। বাট ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা সাধারণত অ্যাভয়েড করি, কারণ এটা হচ্ছে আবার আপনার মেজর ব্লিডিং করে থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের পিটি মনিটরিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্যাক্টর 5 লেভেলস ক্যান বি ইউজড ইনস্টেড অফ প্রক্সিমিটি, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লাজমা বিলিরুবিন অলসো প্রেডিক্টস আউটকাম অফ নন প্যারাসিটামল কজেস। নন প্যারাসিটামল কজে প্লাজমা বিলিরুবিন দিয়েও মোটামুটি আমরা অ্যাকিউট লিভার ফেলিয়ার কি হচ্ছে এটা বুঝতে পারি। আর প্যারাসিটামল ওভারডোজ হলে যদি 100 থেকে 500 গুণ বেড়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে হচ্ছে সমস্যা। সো প্লাজমা অ্যালবুমিন রিমেন্স নর্মাল আনলেস দ্য কজ ইজ প্রলংড, ঠিক আছে? পারকিউটেনিয়াস লিভার বায়োপসি ইজ কন্ডিশন contraindicated because of severe coagulopathy, but biopsy can be undertaken using transjugular route. অর্থাৎ আপনি এখানে হচ্ছে যেহেতু একটা হাইপার কোয়াগুল মানে সরি এখানে হচ্ছে কোয়াগুলোপ্যাথি থাকে, যার জন্য কিন্তু আপনি পারকিউটেনিয়াস লিভার বায়োপসি করতে গেলে এখানে কিন্তু ব্লিডিং হয়, তো আপনাকে হচ্ছে ট্রান্সজুগুলার অ্যাপ্রোচ করতে হবে। আচ্ছা, সো এইখানে আমরা যেটা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন পুরাটাই কিন্তু আমাদের জন্য স্টার্ট, কিন্তু এদের মধ্যে এই যে কোর অ্যান্টিবডি ওয়ালা যে অংশগুলো, এগুলো হচ্ছে আমাদের জন্য বেশি স্টার্ট, ঠিক আছে? আর এই যে প্রচমেন্ট টাইমটা হচ্ছে আমাদের মনিটরিং এর জন্য বলেন, বা আমাদের হচ্ছে একটা মানে প্রগনোস্টিক ভ্যালুর জন্য বলেন, সব মিলে কিন্তু পিডিটি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু আমাদের ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে ইনভেস্টিগেশন। এছাড়া নন প্যারাসিটামল কজে বিলিরুবিন বাড়বে, ঠিক আছে? প্যারাসিটামল ওভারডোজ হলে অ্যামিনো ট্রান্সফারেজ বাড়বে, এগুলো কিন্তু আমাদের জন্য লাগবে, ঠিক আছে? এগুলো আমি আর আলাদা করে দাগাই দিলাম না, টোটালটাই করতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে আসি ইনভেস্টিগেশনস টু ডিটারমাইন দ্য কজ অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার। এটা জাস্ট আপনি অ্যাকিউট লিভার ফেলিয়ারের যা যা কজ আছে সবকিছু এখানে ইনভেস্টিগেট করতে হবে, এখানে আলাদা করে কিছু আর বলার নাই, এটা আমি স্টারও দিলাম না।
অ্যাডভার্স প্রগনোস্টিক ক্রাইটেরিয়া ইন অ্যাকিউট লিভার ফেলিওর, এই জিনিসটা থেকে রিসেন্টলি কিছু কিছু প্রশ্ন আসে। এটা কিন্তু 22nd এডিশনে প্যারাসিটামল আর নন প্যারাসিটামল আলাদা করা ছিল না, তবে এখন এটা আলাদা, এবং এর জন্য প্যারাসিটামল ওভারডোজের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনার মানে অ্যাকিউট লিভার ফেলিওরের এটা মানে কি হবে না, ঠিক আছে। সো পিএস যদি লেস দ্যান 7.25 থাকে, অথবা প্রথমের টাইম যদি মোর দ্যান 100 সেকেন্ড পাস কোয়াগুলোপ্যাথি মানে এনকেফালোপ্যাথি থাকে, আর আর্টেরিয়াল ল্যাকটেট যদি 5 মিলিমোল পার লিটারে বেশি থাকে, এবং প্রেজেন্টেশন যদি 4 মিলিমোল পার ডে বেশি হয় 24 আওয়ার্স লেটার আফটার ফ্লুইড রেসিস্টেশন। সো তার মানে প্যারাসিটামল ওভারডোজ যদি হয়, সেক্ষেত্রে আপনাকে এই তিনটা জিনিস প্রগনোসিস ডিনোট করবে। কারণ পিএইচ 7.25 এর নিচে যদি থাকে 24 আওয়ার্স পর, সেক্ষেত্রে এটা খারাপ। তারপরে প্রথমের নাম যদি 100 বেশি থাকে, প্লাস এনকেফালোপ্যাথি গ্রেড 3-4, সেক্ষেত্রে হতে পারে। আর প্রথমের নাম যদি 100 বেশি থাকে, সেক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের জন্য মানে একদম মুখস্থ করতে হবে তা না, বাট এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে এবং এটা জেনে রাখতে হবে, সেজন্য টেস্ট আছে। আর নন প্যারাসিটামল কেসের ক্ষেত্রে আমরা জাস্ট প্রথমের টাইমটা দেবো, এক্ষেত্রে তো আমার যেহেতু পিএইচ এর কোনো প্রয়োজন নেই, এবং এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে তিনটা জিনিস থাকবে। জন্ডিসটা মোটামুটি দেখা যায় 7 দিনের বেশি থাকে, আর সরি মাঝে মাঝে গলা শুকিয়ে যাওয়ার জন্য একটু থামতে হচ্ছে। তো যাই হোক, অ্যাডভার্স প্রগনোস্টিক ক্রাইটেরিয়া, এক্ষেত্রে আমরা পড়তেছিলাম যে প্যারাসিটামল ওভারডোজ এবং নন প্যারাসিটামল। প্যারাসিটামল ওভারডোজের ক্ষেত্রে কোন কোন ফিচার থাকলে আপনি বলবেন যে এটা খারাপ, এটা এমসিকিউতে আসতে পারে, তবে এসবিএতেও আসতে পারে। পিএইচ যদি এত কম হয়, 7.25 এর কম হয় 24 আওয়ার্স পরেও, প্রথমের টাইম যদি 100 এর বেশি হয়, প্লাস এনকেফালোপ্যাথি গ্রেড 3-4, প্লাস সেরাম ক্রিয়েটিনিন যদি 3.38 এর বেশি থাকে, এবং অথবা অ্যানিউরিয়া যদি থাকে, আর্টেরিয়াল ল্যাকটেট যদি 5 মিলিমোলের বেশি হয় অথবা 4 মিলিমোলের বেশি হয়, সেই ক্ষেত্রে প্যারাসিটামল ওভারডোজের ক্ষেত্রে আমরা বলবো যে পেশেন্টটা খারাপ। আর নন প্যারাসিটামল কেসের ক্ষেত্রে প্রথমের টাইম এটা হচ্ছে আপনার একটা ইন্ডিকেটর, এবং তার সাথে সাথে যে কোনো তিনটা কজ হতে পারে। জন্ডিস টু এনকেফালোপ্যাথি মোর দ্যান 7 ডেজ যদি হয়, এজ যদি 10 বছরের কম বা 40 বছরের বেশি হয়, বিলিরুবিন যদি 300-র বেশি বা 17.6 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়, প্রথমের টাইম যদি 50-এর বেশি হয়, এবং আনফেভারেবল ইটিওলজি থাকে, এগুলো থাকলে বুঝতে হবে নন প্যারাসিটামল কেসগুলো খারাপ। আর যদি প্রথমের টাইম 50-এর জায়গায় 100-র উপর থাকে, তাহলেও বুঝতে হবে যে হচ্ছে প্যারাসিটামলের মানে নন প্যারাসিটামলের কেসটা খারাপ, ঠিক আছে। তাহলে এই চারটা কিন্তু একটু লাগবে, যদি এখান থেকে অত প্রশ্ন আসে না, বাট তারপর এটা লাগবে। আচ্ছা, ম্যানেজমেন্টের কথা যদি বলি, ম্যানেজমেন্ট হচ্ছে এখানে কিন্তু আমরা যেহেতু অ্যাকিউট লিভার ফেলিয়ার, আমরা কিন্তু এতক্ষণ পড়তেছিলাম অ্যাকিউট লিভার ফেলিয়ার, হ্যাঁ, মাঝখানে কিন্তু অনেকগুলা চার্ট টার্ট চলে এসে জিনিসটা হচ্ছে একটু হয়ে গেছে। আমরা কিন্তু অ্যাকিউট লিভার ফেলিয়ার করতেছিলাম, অ্যাকিউট লিভার ফেলিয়ার প্যাথোজেনেসিস, ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে সিমটম, তারপরে যে কজ পড়ছিলাম, ঠিক আছে, তারপরে ইনভেস্টিগেশন করছিলাম, তারপর অ্যাডভার্স প্রগনোস্টিক ফ্যাক্টর করছি, এবার আমরা ম্যানেজমেন্ট করতেছি অ্যাকিউট লিভার ফেলিয়ারে। সো অ্যাকিউট লিভার ফেলিয়ারের ম্যানেজমেন্টের মধ্যে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউ বা আইসিইউতে ইট শুড বি ট্রিটেড as soon as progressive prolongation of the PT occurs or hepatic encephalopathy is identified. সো যখনই এরকম আইডেন্টিফাই হবে এনকেফালোপ্যাথি বিশেষ করে, তখনই আপনাকে এইচডিইউ আইসিইউতে নিতে হবে। So conservative treatment aims to support the organ systems in the hope that hepatic regeneration occurs. অর্থাৎ একটা জিনিস দেখবেন যে জন্ডিসের পেশেন্টকে আমরা কিন্তু সবসময় বলি যে আপনি রেস্ট নেবেন। কেন রেস্ট নিতে বলি? তার একটা মেইন কারণ হচ্ছে লিভার কিন্তু যে ড্যামেজড হয়েছে এটা কিন্তু আবার রিজেনারেট করে, স্পেশালি অ্যাকিউট লিভার ফেলিয়ারের ক্ষেত্রে। তো রিজেনারেশনটা যেন ঠিক মতো করে, সেই জন্য পেশেন্টকে রেস্ট দেয়, যেন তার অন্য জায়গায় এনার্জি লস না হয়, লিভারের ওইখানে যেন তার রিজেনারেশনটা হয়, ঠিক আছে। এই জন্য কিন্তু রেস্ট দেওয়া হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এন অ্যাসিটাইলসিস্টিন হচ্ছে প্যারাসিটামলের অ্যান্টিডোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো লাইন কিন্তু এখান থেকে আপনাকে স্টার দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিডোট অফ প্যারাসিটামল, এটা এখানে লিখে রাখবেন, এখানে লিখে দিই অ্যান্টিডোট অফ প্যারাসিটামল, মানে হচ্ছে প্যারাসিটামল। যারা বিসিএস আছেন বা আসবেন তারা জানেন। সো অ্যান্টিডোট অফ প্যারাসিটামল হচ্ছে এন অ্যাসিটাইলসিস্টিন, এনএসি, ঠিক আছে। এটা আমাকে ফার্মাকোলজি ভাইভাতে ধরছিল, ফার্মের ভাইভাতে আমার মনে আছে। আচ্ছা, লিভার ট্রান্সপ্লান্টেশন ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট, যদি বাংলাদেশে তো করা হয় না, স্পেশালি অ্যাকিউট ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে, ঠিক আছে।
সো এগুলো হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওরের ট্রিটমেন্ট, যেগুলো আমাদের অত বেশি লাগবে না, বাট মাঝখানের এই কয়েকটা লাইন একটু পড়লে হবে। আর এখান থেকে ইনভেস্টিগেশন বা যেগুলো যেগুলো দাগাই দিচ্ছি এগুলো পড়বে। তাহলে অ্যাকিউট লিভার ফেলিওর নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং এখান থেকে আমাদের কি কি করতে হবে সুন্দর করে আমি কিন্তু দাগাই দিচ্ছি। আচ্ছা, এবার আমরা পড়বো হেপাটোমেগালি। হেপাটোমেগালি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সো লিভার টিউমার মোস্ট কমনলি ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু লিভার মেটাস্টাসিস, আর আমাদের এইদিকে হচ্ছে সাধারণত ক্রনিক ভাইরাল হেপাটাইটিস থেকে যখন হচ্ছে এটা হয়, কার্সিনোমা হয়, সেক্ষেত্রে হেপাটোমেগালি নিয়ে প্রেজেন্ট করে, এটা আমাদের এইদিকে কমন। আর সিরোসিস ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ আইদার হেপাটোমেগালি অর স্মল লিভার। হেপাটোমেগালি নিয়ে প্রেজেন্ট করতে পারে যখন সিরোসিসটা শুরুর দিকে থাকে, আর ক্রনিক ক্ষেত্রে হচ্ছে এটা স্মল লিভার নিয়ে প্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি আমাদের দেশের পার্সপেক্টিভে কিন্তু ছোট লিভার নিয়েই সিরোসিসের পেশেন্ট প্রেজেন্ট করে, বড় লিভার নিয়ে প্রেজেন্ট করে না। শুধুমাত্র হিমোক্রোমাটোসিসের কিছু পেশেন্ট সিএলডি থাকলেও বড় লিভার নিয়ে প্রেজেন্ট করে, এটা ব্যতিক্রম। ওভারঅল আমাদের দেশে ছোট লিভার নিয়ে প্রেজেন্ট করে, এই জন্য আমাদের দেশের স্যারেরা কিন্তু সিরোসিসে ছোট লিভারে শুনতে চায়, বড় লিভার শুনতে চায় না, এবং হেপাটোমেগালির কজ হিসেবে সিরোসিস বললে কিন্তু মাইন্ড করে। ঠিক আছে, তাহলে মনিটরিং ইন অ্যাকিউট লিভার ফেলিওর, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এমবিবিএস এ যারা আছেন তাদের জন্য স্টার। ঠিক আছে, এটা পরবর্তীতে আর খুব একটা স্টার না, তবে প্র্যাকটিসের ক্ষেত্রে এটা লাগে। তাহলে কি কি আমরা অ্যাকিউট লিভার ফেলিওরের পেশেন্টের ক্ষেত্রে মনিটর করবো, এগুলো জাস্ট একটু দেখে নিব। ঠিক আছে, আমরা মানে জাস্ট নর্মাল যে কার্ডিও রেসপিরেটরি যেগুলো আমরা দেখি ভাইটালস, এগুলো দেখবো, ফ্লুইড ব্যালেন্সটা দেখবো, ব্লাড অ্যানালাইসিস কিছু করবো, ইনফেকশন হয়েছে কিনা এগুলো দেখবো, এই মোটামুটি সেগুলো এমন কিছু না। আর কমপ্লিকেশনস অফ অ্যাকিউট লিভার ফেলিওর, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। অ্যাকিউট লিভার ফেলিওর থেকে এনকেফালোপ্যাথি, সেরেব্রাল এডিমা হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, কারণ লিভার ফেলিওর হলে কিন্তু আমাদের গ্লাইকোজেন স্টোর যেটা থাকে এটা নষ্ট হয়, যার জন্য কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়। ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। আচ্ছা, কারণ আমাদের লিভার হচ্ছে অ্যাসিড গুলাকে হ্যান্ডেল করে, সেখানে অ্যাসিডোসিস হতে পারে। তার সাথে সাথে এখান থেকে ইনফেকশন হতে পারে, যেহেতু লিভার থেকে আমাদের অ্যান্টিবডি সিনথেসিস হয়, অ্যান্টিবডি না হলে এখানে ইনফেকশন হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, হেপাটোরেনাল সিনড্রোম বলে আমরা যেটা, মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। তাহলে কমপ্লিকেশন অফ অ্যাকিউট লিভার ফেলিওর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর মনিটরিং ইন অ্যাকিউট লিভার ফেলিওরটাও ইম্পর্টেন্ট। আমরা হেপাটোমেগালিতে ছিলাম। আচ্ছা, অ্যাসাইটিস। অ্যাসাইটিসের হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকিউমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি যদি হয়। ঠিক আছে, এখানে ফ্রি শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, ফ্রি ফ্লুইড। ঠিক আছে, যদি কোনো আবদ্ধ ফ্লুইড জমা হয় সেটাকে কিন্তু আমরা অ্যাসাইটিস বলি না, ফ্রি ফ্লুইড হতে হবে। ঠিক আছে, এবং এখানে মোর দ্যান 1 লিটার ফ্লুইড যখন হয় তখন আমরা এটাকে সাধারণত শিফটিং ডালনেস টালনেস এগুলো পাই। আর সাধারণত মোর দ্যান 2 লিটার বা তার বেশি হইলে আমরা সাধারণত ফ্লুইড চিল পাই। ঠিক আছে, এটা আব্দুল্লাহ স্যারের বইতে আছে, দেখে নেবেন। আর ইভার্সন অফ আম্বিলিকাস থাকতে পারে, যেহেতু অ্যাসাইটিস। হার্নিয়া হইতে পারে, আম্বিলিকাল হার্নিয়া, অ্যাবডোমিনাল স্ট্রায়া তৈরি হতে পারে, তারপর হচ্ছে ডিভেরিগেশন অফ দ্য রেকটাই হতে পারে, এবং স্ক্রোটাল এডিমা হতে পারে, অ্যাসাইটিস মানে পেট ফুলে যাওয়ার জন্য। ঠিক আছে, ডাইলেটেড সুপারফিশিয়াল অ্যাবডোমিনাল ভেইনও থাকতে পারে ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। তাহলে এগুলো জাস্ট থাকতে পারে, এগুলো আমরা মোটামুটি জানি, এই জন্য আমার এগুলো স্টার দিলাম না। তবে ফ্রি শব্দটা ইম্পর্টেন্টলি ধাগায় রাখবেন, এবং মোর দ্যান 1 লিটার হলে শিফটিং ডালনেস পজিটিভ থাকে, এটা একটুখানি স্টার দিয়ে রাখবেন। আচ্ছা, প্যাথোফিজিওলজি কি? সাধারণত সিরোসিসের ক্ষেত্রে আমাদের দেশে অ্যাসাইটিস হয়, এবং এই ক্ষেত্রে সাধারণত ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি অনেক ক্ষেত্রে থাকতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি। ঠিক আছে, হার্ট ফেলিওরের ক্ষেত্রে কিন্তু অ্যাসাইটিস হতে পারে, হার্ট ফেলিওরে যে কোনো জায়গায় পানি জমতে পারে। ডিসঅর্ডারস অফ পেরিটোনিয়াম থেকে অ্যাসাইটিস হতে পারে, লাইক পেরিটোনাল কার্সিনোমা। ঠিক আছে, সেখানে যেটা হয়, স্প্ল্যাঙ্কনিক আর্টারিয়াল ভেসোডাইলেশন ইজ থট টু বি দ্য মেইন ফ্যাক্টর লিডিং টু অ্যাসাইটিস ইন সিরোসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। This is mediated by vasodilator যেমন nitric oxide that is released with when portal hypertension causes shunting of blood into the systemic circulation. অর্থাৎ এখানে হচ্ছে vasodilator গুলো কিছু মিডিয়েটেড হয়। ঠিক আছে, এবং these are released when portal hypertension causes shunting of blood into the systemic circulation. পোর্টাল হাইপারটেনশনের জন্য যখন অ্যাকচুয়ালি দেখা যায় যে আমাদের পোর্টাল সিস্টেম থেকে আমাদের সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে ব্লাড চলে আসে, তখনই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মানে এই স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশনটা হয়। এবং স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশন হলে কি হয়, আমাদের যে স্প্ল্যাঙ্কনিক ভেসেলগুলো, দ্যাট মিনস আমাদের গাটের চারিদিকের যে ভেসেলগুলো বা আমাদের পোর্টাল ভেইন যেটা, এগুলো ডাইলেটেশন হয়। এগুলো ডাইলেটেশন এখানে প্রচুর পরিমাণ ব্লাড চলে আসে, এবং তার জন্য পুরো শরীরে ব্লাডের পরিমাণ কমে যায়। এই জন্য কিন্তু দেখা যায় এই সকল পেশেন্টের মাথা ঘোরা বা এরকম এই দুর্বল লাগা, এই জিনিসগুলো কিন্তু হয়, কারণ এখানে আপনার স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশনের মধ্যে প্রচুর ব্লাড থাকে, যেটা ওইদিকে থাকে না। স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশনে প্রচুর ব্লাড থাকে হচ্ছে মূলত
নাইট্রিক অক্সাইডের জন্য, এবং প্রচুর ব্লাড থাকার জন্য এখান থেকে ব্লাডগুলো বের হয়ে গিয়ে পেরিটোনিয়ামের মধ্যে জমা হয়, যার জন্য এখানে অ্যাসাইটিস হয়। তাহলে স্প্ল্যাঙ্কনিক আর্টেরিয়াল ভেসোডাইলেশন, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কজ। এটা এখানে স্টার দিয়ে রাখবেন ভালো করে। স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশন হচ্ছে মেইন কজ অফ সিরোসিস, ঠিক আছে। আচ্ছা, সিস্টেমিক আর্টেরিয়াল প্রেসার ফলস ডিউ টু প্রোনাউন্সড স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশন, যে বললাম স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশনের জন্য আপনার সিস্টেমিক ভেসেল থেকে পোর্টাল ভেসেলের মধ্যে প্রচুর পরিমাণ ব্লাড এসে জমা হয়, এবং এই ব্লাড থেকে ফ্লুইডগুলো আবার পেটের মধ্যে এসে জমা হয় অ্যাসাইটিস, যার জন্য দেখা যায় এখানে কিন্তু আর্টেরিয়াল প্রেসারটা ফল করে এই সকল পেশেন্ট, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন কজ অফ চেঞ্জেস ইন লিভার সাইজ, ঠিক আছে, এটা একটু স্টার্ট দিয়ে রাখবেন। হেপাটোমেগালির কজ, এটা ইম্পর্টেন্ট। সো এখানে লিভার মেটাস্টাসিস, সিরোসিস আর্লি কেজে অবশ্যই। আর একটা কোশ্চেন অনেক সময় করা হয় যে কোন ক্ষেত্রে সিএলডির পেশেন্ট হেপাটোমেগালি নিয়ে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে হিমোক্রোমাটোসিস। এটা খুব ভালো করে দেখা রাখবেন, এই জন্য আমি এটা বলতে রাখলাম। হিমোক্রোমাটোসিস যদিও সিএলডি করে, তারপর ওরা হেপাটোমেগালি নিয়ে প্রেজেন্ট করে, কারণ এখানে আয়রন জমা হয়, লিভারটা বড় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আপনার আর কি বলবো, অ্যাসাইটিস তো মোটামুটি এগুলা বললাম। আর স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশনের জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এছাড়া আরো কিছু কারণ আছে, এবং স্মল লিভারের কারণ হচ্ছে লেট সিরোসিস, এটা মনে রাখতে হবে। কজ অফ অ্যাসাইটিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা সুপার ইম্পর্টেন্ট। ব্রাইট স্টার, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, লো স্যাগ এবং হাই স্যাগ। স্যাগ মানে হচ্ছে সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, অর্থাৎ সেরামের যে অ্যালবুমিনের ঘনত্ব এবং আমাদের অ্যাসাইটিক ফ্লুইডের অ্যালবুমিনের ঘনত্ব, এই দুটার যে বিয়োগফল, সেটাই হচ্ছে স্যাগ। তাহলে এটা আমরা এখানে একটু লিখে রাখি, স্যাগ ইজ ইকুয়াল টু হচ্ছে সেরাম অ্যালবুমিন মাইনাস অ্যাসাইটিক অ্যালবুমিন, এই দুটার যে বিয়োগফল। আচ্ছা, অ্যাসাইটিক, যাই হোক, অ্যাসাইটিক অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন, সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট মানে আপনার সেরামে কতটুকু অ্যালবুমিন আছে মাইনাস আপনার অ্যাসাইটিক ফ্লুইডে কতটুকু অ্যালবুমিন আছে, এই দুটো যদি আপনি ডিফারেন্ট করতে পারেন তাহলে এটাকে বলা হয় স্যাগ, মানে সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এবং এই জিনিসটা আপনার মোটামুটি হচ্ছে মানে দুই ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে লো স্যাগ এবং হাই স্যাগ। তাহলে লো স্যাগ কখন হবে দেখেন, যখন সেরাম অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে, তখন আপনার এই বিয়োগফল কমে যাবে, অথবা যখন আপনার অ্যাসাইটিক অ্যালবুমিন বেড়ে যাবে, তখন আপনার বিয়োগফল কমে যাবে, ঠিক আছে। তাহলে এইটা থেকে আমি এটাকে বিয়োগ করতেছি, তাহলে এইটা যখন কম তখন এই বিয়োগফল কম হবে, অথবা এইটা যখন বেশি তখন আমার বিয়োগফল কম হবে। তাহলে দেখেন ম্যালিগন্যান্ট ডিজিজে কি হয়, ম্যালিগন্যান্ট ডিজিজ বা পেরিটোনিয়াল ডিজিজে অ্যাসাইটিক অ্যালবুমিন বেশি থাকে, ঠিক আছে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, লিম্ফেটিক অবস্ট্রাকশন, ইনফেকশন, এই সকল ক্ষেত্রে দেখা যায় অ্যাসাইটিক অ্যালবুমিন বেশি থাকে। অ্যাসিডিক অ্যালবুমিন বেশি থাকলে আপনার স্যাগ কম থাকে, তাহলে এখানে লো স্যাগ অ্যাসাইটিস আপনি পাবেন। নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, নেফ্রোটিক সিনড্রোমে সেরাম অ্যালবুমিন কম, এটা আপনারা জানেন। সেরাম অ্যালবুমিন কমা মানে এই বিয়োগফলের পরিমাণ কমবে, তাহলে এটা আপনি এখানে লো স্যাগের মধ্যে বলবেন। প্রোটিন লুজিং ইন্টারপ্যাথি, প্রোটিন চলে যাচ্ছে, তাহলে এখানে সেরাম অ্যালবুমিন কম থাকবে। সেরাম অ্যালবুমিন যদি কম থাকে সেক্ষেত্রে আপনার এখানে বিয়োগফল কমে যাবে, ঠিক আছে, তাহলে এখানে লো স্যাগ পাবেন। সিভিয়ার ম্যালনিউট্রিশনও সেম, হাইপোথাইরয়েডিজম, মিক্স সিনড্রোম, এগুলোর ক্ষেত্রে মোটামুটি আপনার এই সেরাম অ্যালবুমিনের পরিমাণ কমে যায়, যার জন্য এখানে স্যাগের পরিমাণ কম থাকে। আচ্ছা, হাই স্যাগ কখন বলবেন, যখন আপনার মানে এই সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্টের পরিমাণ বেশি থাকবে। দ্যাট মিনস হাই স্যাগ বলবেন কখন, যখন সেরাম অ্যালবুমিনের পরিমাণ নর্মালের চেয়ে বেশি থাকবে, এটা সাধারণত হয় না। যখন অ্যাসাইটিক অ্যালবুমিনের পরিমাণ কম থাকে তখন আমরা এটাকে হাই স্যাগ বলে থাকি। যেমন সিরোসিস, সিরোসিসের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকচুয়ালি ট্রানজুরেটিভ প্রোটিন বের হয়, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন, লো স্যাগটা হচ্ছে সাধারণত এক্সুলেটিভ গুলা, যেখানে প্রোটিন বেশি বের হয় অ্যাসাইটিস ফ্লুইডে, আর হাই স্যাগটা হচ্ছে সাধারণত ট্রানজুরেটিভ, যদি একটু ব্যতিক্রম আছে এগুলা। ট্রানজুরেটিভ অর্থাৎ এই ক্ষেত্রে জাস্ট একটা প্রেসার বৃদ্ধির জন্য আমাদের অ্যাসাইটিক ফ্লুইডটা বের হয়, প্রোটিন এখানে কম বের হয়। তাহলে হাই স্যাগ হবে সেই ক্ষেত্রে যেখানে আপনার প্রোটিন কম বের হচ্ছে, প্রোটিন কম বের হওয়া মানে অ্যাসাইটিক অ্যালবুমিন কম, তার মানে বিয়োগফল বেশি, যেহেতু আপনি কম বিয়োগ করতে
করতেছেন, তাহলে বিয়োগফল বেশি। তাহলে সিরোসিসের ক্ষেত্রে ট্রানজুরেটিভ, সেই ক্ষেত্রে অ্যাসাইটিক অ্যালবুমিন কম, তাহলে স্যাক বেশি থাকবে। কার্ডিয়াক ফেলিওরের ক্ষেত্রে এরকম চাপের মাধ্যমে বের হচ্ছে, যার জন্য অ্যাসাইটিক অ্যালবুমিন কম থাকবে, যার জন্য স্যাক বেশি থাকবে। হেপাটিক ভেনাস অক্লুশন, বার্চিয়ারি সিনড্রোম, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম অবস্ট্রাকশনের জন্য এরকম আপনার প্রোটিন মানে ফ্লুইড গুলা বের হয়ে পেরিটোনাল ক্যাভিটিতে আসে, তার জন্য এখানে অ্যাসাইটিক অ্যালবুমিন কম থাকবে, কারণ এখানে চাপের জন্য বের হচ্ছে, নট অ্যালবুমিনের প্রেসারে বের হচ্ছে, চাপের জন্য বের হচ্ছে। তাহলে এখানে দেখবেন যে হচ্ছে আপনার অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে অ্যালবুমিনের পরিমাণ বা প্রোটিনের পরিমাণ কম থাকবে। প্রোটিনের পরিমাণ কম থাকলে সেই ক্ষেত্রে আপনার বিয়োগফল বেশি হবে, তাহলে হাই স্যাক হবে। ঠিক আছে, কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিসও সেম, এই ক্ষেত্রে লিভারের উপর চাপ পড়ে, চাপ পড়লে তখন মানে লিভারের যে ভাস্কুলার চাপ তার উপর চাপ পড়ে, তখন ওইখান থেকে ফ্লুইডগুলো বের হয়ে অ্যাসাইটিক ফ্লুইড হিসেবে জমা। তো সেখানে অ্যালবুমিন কম থাকে। চাপের কারণে যখন চাপের কারণে যখন ফ্লুইড বের হয়ে অ্যাসাইটিস হয়, সেখানে অলওয়েজ অ্যালবুমিন কম থাকে, দ্যাট মিনস অ্যাসাইটিক অ্যালবুমিন কম থাকে, তাহলে স্যাক সেখানে বেশি থাকে। এগুলো হচ্ছে ট্রানজুরেটিভ অ্যাসাইটিস। মেক সিনড্রোমটা দাগা রাখবেন, যেখানে রাইট সাইডের প্লুরাল ইকুয়েশন, অ্যাসাইটিস এবং বিনাইন ওভারেল টিউমার থাকে। এখানে যদি আপনি টিউমারটা কেটে ফেলেন তাহলে আপনার প্লুরাল ইফিউশন এবং অ্যাসাইটিস ভালো হচ্ছে। আচ্ছা, আজকে আমরা খুব বেশি আর যাব না, কারণ আজকে আসলে অনেক বেঁচে গেছে, আমাদের শুরু করতে দেরি হয়েছে। আমরা চেষ্টা করব আজকে হচ্ছে মোটামুটি মানে একটা লেভেল পর্যন্ত গিয়ে শেষ করতে, যেটা আগামী ক্লাসে আমরা শেষ করব। আচ্ছা, আমার মনে হয় আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি আগ পর্যন্ত করবো আজকে, এই পর্যন্ত আমরা পড়ার চেষ্টা করি। সো আমরা এখানে ছিলাম। সিস্টেমিক আর্টেরিয়াল প্রেসার ফলস ডিউ টু প্রোনাউন্সড স্প্লেনক্টিক ভেসোডাইলেশন, যেটা আমরা বলতেছিলাম যে এখানে এখানে আমাদের পোর্টাল ভেনের ডাইলেটেশন হয়, যার জন্য এখানে প্রচুর ব্লাড হবে। এই ব্লাডগুলো কিন্তু আপনার অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে বের হয়ে যায়, অ্যাসাইটিক ফ্লুইডের মধ্যে বের হয়ে গেলে তখন কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসাইটিস হয়, এবং এটাই কিন্তু সিরোসিসের আপনার অ্যাসাইটিসের মূল কারণ। ঠিক আছে, স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশন একটু আগে আমরা পড়ছি। সো অ্যাক্টিভেশন অফ দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, এর সাথে সাথে যেটা হয় আপনার পেরিফেরাল সার্কুলেশনে যেহেতু ব্লাড কম, আপনার টোটাল সার্কুলেশনে ব্লাড অনেক, পেরিফেরাল সার্কুলেশনে ব্লাড কম, সেই জন্য আমাদের কিডনি মনে করে যে আমাদের ব্লাডের পরিমাণ কমে গেছে, তখন সে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যার জন্য এখানে অ্যালডোস্টেরনের পরিমাণ বাড়ে। অ্যালডোস্টেরনের পরিমাণ বাড়লে এখানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিও বাড়ে। আলটিমেটলি তার সাথে সাথে অ্যাট্রিয়াল নাইট্রিউটেরিক হরমোন সেক্রেশনটাও বাড়ে। তার জন্য কি হয়, অ্যালডোস্টেরন কি করে, অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়ামকে ধরে রাখে এবং পটাশিয়ামকে বের করে দেয়, যার জন্য এখানে কিন্তু পেশেন্টের দেখা যায় একটা সোডিয়াম রিটেনশন। ঠিক আছে, অ্যাসাইটিসের পেশেন্টের। আচ্ছা, নর্মালাইজ আর্টেরিয়াল প্রেশার ইনিশিয়ালি বাট প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা কিন্তু সোডিয়াম রিটেনশন করতে থাকে। সো অ্যাট্রিয়াল নাইট্রিউটেরিক পেপটাইড যদিও সোডিয়াম বের করে দেয়, কিছুক্ষণ পর দেখা যায় এএনপি আর খুব একটা কাজ করে না, তখন মূলত রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমে কাজ করে, অর্থাৎ অ্যালডোস্টেরন সোডিয়ামকে ধরে রাখে, যার জন্য এখানে দেখা যায় যে হচ্ছে আপনার আর্টেরিয়াল প্রেশারটা ইনিশিয়ালি নর্মালাইজ হলেও পরবর্তীতে দেখা যায় আরো মানে মানে সল্ট এবং ওয়াটার রিটেনশন করতে সাহায্য করে আপনার অ্যালডোস্টেরন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার অ্যাসিডিটি আরো বেড়ে যায়। So combination of splanchnic arterial vasodilation and portal hypertension alters intestinal capillary permeability, promoting accumulation of fluid within the peritoneum. অর্থাৎ আপনার এখানে যেহেতু স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশন হচ্ছে, স্প্ল্যাঙ্কনিক ভেসোডাইলেশন হলে এখানে কিন্তু প্রচুর ফ্লুইড জমা হয়, প্রচুর ফ্লুইড জমা হলে সেখানে ফ্লুইডের চাপে কিছু ফ্লুইড আপনার পেরিটোনিয়ামে চলে আসতেছে, যার জন্য পেরিটোনিয়া মানে পেরিটোনাইটিস হচ্ছে, মানে অ্যাসাইটিস হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে পোর্টাল হাইপারটেনশনের জন্য দেখা যায় যে আপনার গাট থেকে কোনো কিছু ঠিকমতো অ্যাবজর্ব হয় না। ঠিক আছে, আলটিমেটলি এখান থেকে এক্সট্রা প্রেসারে এই ফ্লুইডগুলো চলে আসে হচ্ছে আপনার পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, যার জন্য এখানে অ্যাসাইটিস হয়। এটাই হচ্ছে অ্যাসাইটিসের আপনার প্যাথোজেনেসিস। এখানে অনেক প্যাচায় লেখা, বাট এই ফ্লোচার্টটা দেখেন তাহলে ইজি হয়ে যাবে। সিরোসিস হলে কি হচ্ছে আপনার স্প্ল্যাঙ্কনিক আর্টারিয়াল ভেসোডাইলেশন হচ্ছে মেইন। স্প্ল্যাঙ্কনিক আর্টারিয়াল ভেসোডাইলেশন যদি হয়, অর্থাৎ গাটের চারিদিকে ব্লাড ভেসেলের ভেসোডাইলেশন হলে সরাসরি সেখানে অ্যাসাইটিস হয়। ঠিক আছে, এটা একটা ইস্যু। তার সাথে সাথে এখানে কি হয়, সিনথেটিক ফাংশন কমে যায় লিভারের, যার জন্য এখানে অ্যালবুমিন কমে যায়। অ্যালবুমিন কমে গেলে আপনার ব্লাডের মধ্যে অনকোটিক প্রেসার কমে যায়, অর্থাৎ সে ফ্লুইডকে কম ধরে রাখতে পারে, সে বেশি বের হয়েছে, দ্যাট ইজ ট্রানজুরেশন অফ দ্য ফ্লুইড হয়, যার জন্য এখানে অ্যাসাইটিস হয়। তার সাথে সাথে সিরোসিস হলে
এখানে যে আপনার পোর্টাল ভেইন গুলো আসতো, এই পোর্টাল ভেইন একটা জ্যাম লেগে যায় যেহেতু এখানে সিরোসিস। তাহলে এখানে একটা পোর্টাল হাইপারটেনশন হয়, পোর্টাল হাইপারটেনশন হলে এখান থেকে ফ্লুইড গুলা ইজিলি বের হয়ে গিয়ে অ্যাসাইটিস হতে পারে। তাহলে ট্রানজিশন অফ ফ্লুইড হয়ে অ্যাসাইটিস হয়। এবং ট্রানজিশন অফ ফ্লুইড যখন হয় তখন কি হয় দেখেন, তখন আপনার পেরিফেরাল সার্কুলেশনে ব্লাডের পরিমাণ কমে যায়, তখন আপনার রেনাল ব্লাড ফ্লো কমে যায়। রেনাল ব্লাড ফ্লো কমে গেলে আলটিমেটলি কিন্তু আপনার সল্ট এবং ওয়াটার রিটেনশন হয়, কিডনি তখন সল্ট এবং ওয়াটারকে ধরে রাখে, সেটা অ্যাসাইটিসকে আরো অ্যাগ্রিভেট করে। তার সাথে সাথে ভ্যাসোপ্রেসিন মানে এডিএস রিলিজ হয়, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেটেড হয়। এরা সবাই হচ্ছে সল্ট এবং ওয়াটার রিটেনশন করে, যার জন্য আরো বেশি অ্যাসাইটিস হয়। ঠিক আছে, তার সাথে সাথে সিরোটিক পেশেন্টের ক্ষেত্রে অ্যালডোস্টেরনের মেটাবলিজম কমে যায়। অ্যালডোস্টেরনের মেটাবলিজম যখনই কমে যায় তখনই কিন্তু তার অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ে যায় বডিতে। অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ে গেলে সোডিয়াম রিটেনশন হয় এবং আলটিমেটলি অ্যাসাইটিসের পরিমাণ বাড়ে। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাসাইটিসের প্যাথোজেনেসিস, যেটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, ইনভেস্টিগেশন কি করব? এখানে আমরা আল্ট্রাসোনোগ্রাফি অবশ্যই বেস্ট, এবং তার সাথে সাথে আমরা এখানে আর কিছু আছে কি? এখানে আমরা হচ্ছে প্লুরাল এফিউশন আমরা হচ্ছে এখানে দেখব মোটামুটি 10% পেশেন্টদের ক্ষেত্রে পাই, এবং দেখা যায় যে হচ্ছে রাইট সাইডের প্লুরাল এফিউশন এখানে বেশি হয়, হেপাটিক হাইড্রোসোরাক্স বলে থাকে। আচ্ছা, মানে অ্যাসাইটিস পেশেন্টদের ক্ষেত্রে। আচ্ছা, সিরোটিক পেশেন্টস টিপিক্যালি ডেভেলপ অ্যাসাইটিস উইথ এ লো প্রোটিন কনসেন্ট্রেশন, যেটাকে আমরা বলি ট্রানজিটিভ। যেটা আমি বলছিলাম যে সিরোটিক পেশেন্ট কিন্তু সাধারণত যে প্রেশার বৃদ্ধির কারণে এখানে ফ্লুইড বের হয়, যেটাকে আমরা বলি ট্রানজিটিভ ফ্লুইড, সে কিন্তু বেশি প্রোটিন নিয়ে বের হয় না, প্রোটিন কনসেন্ট্রেশন কম থাকে এবং সেলের পরিমাণ কম থাকে। ঠিক আছে, তবে কিছু ক্ষেত্রে 30% পেশেন্টের ক্ষেত্রে আবার প্রোটিন বেশি থাকতে পারে। সো দেখা যায় যে যখন প্রোটিন আপনার অ্যাসাইটিক ফ্লুইডে কম, তখন কিন্তু আপনার স্যাগের পরিমাণটা, যেহেতু অ্যাসাইটিক আমরা উপরে যাই, যেহেতু এখানে অ্যাসাইটিক অ্যালবুমিন কম, তার মানে কিন্তু স্যাগের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, ট্রানজিটিভ যখন হবে, যখন অ্যাসাইটিক অ্যালবুমিনের পরিমাণ কম, তখন কিন্তু আপনি কম বিয়োগ করতেছেন, তার মানে স্যাগের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ হাই স্যাগ অ্যাসাইটিস হবে এখানে। ঠিক আছে, এটা কিন্তু আপনারা আশা করি বুঝছেন। ট্রানজিটিভ মানে অল্প প্রোটিন নিয়ে বের হয়েছে, অ্যাসাইটিক অ্যালবুমিন কম, তাহলে আপনি কম পরিমাণ বিয়োগ করতেছেন, তাহলে আপনার এখানে স্যাগের পরিমাণ বাড়বে। ঠিক আছে, এটাই এখানে বলছে যে এখানে আপনার নর্মালি অ্যাসাইটিক ফ্লুইডে প্রোটিনের পরিমাণ কম, কিছু ব্যতিক্রম আছে, কম। সেই ক্ষেত্রে কি হবে? ইউজফুল টু ক্যালকুলেট দ্য স্যাগ বাই সাবট্রাক্টিং দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন ফ্রম সেরাম অ্যালবুমিন। গ্রেডিয়েন্ট যদি 11 বেশি হয় তাহলে বুঝতে হবে এটা হাই স্যাগ। ঠিক আছে, হাই স্যাগ হওয়া মানে এটা পোর্টাল হাইপারটেনশন। আর ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন ডিউ টু কার্ডিয়াক ফেলিওর, এই ক্ষেত্রে আপনি হাই স্যাগ পাবেন, স্যাগের পরিমাণ 11 বেশি থাকে। ঠিক আছে, এই মোটামুটি। বাট আনলাইক ইন সিরোসিস দ্য টোটাল প্রোটিন কন্টেন্ট ইজ ইউজুয়ালি 25-এর বেশি। সিরোসিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্যাগের পরিমাণ কম থাকতে পারে। ঠিক আছে, এইটা হতে পারে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার সিরোসিসের ক্ষেত্রে টোটাল প্রোটিনও কমে যায়, অর্থাৎ সেরাম অ্যালবুমিনের পরিমাণও কমে যায়। ঠিক আছে, অর্থাৎ এইটার পরিমাণও কমে যায়, এইটার পরিমাণও যদি কমে যায়, অ্যাসাইটিক অ্যালবুমিনের পরিমাণও কমে যায়, তখন অনেক সময় স্যাগের পরিমাণ অপরিবর্তিত থাকতে পারে অনেকদিন যখন সিরোসিস হয়। সেই ক্ষেত্রে নর্মালি সিরোসিসের ক্ষেত্রে ট্রানজিটিভ ফ্লুইড বের হয় যেখানে অ্যাসাইটিক অ্যালবুমিন কম, তার মানে আপনি কম বিয়োগ করতেছেন, স্যাগ বাড়ে। বাট কিছু ক্ষেত্রে যেখানে সেরাম অ্যালবুমিনের পরিমাণও কমে গেছে, সেই ক্ষেত্রে স্যাগ নর্মালও হতে পারে বা কমতেও পারে। ঠিক আছে, কারণ আপনি কম জিনিসের থেকে বিয়োগ করতেছেন সেই জন্য। আচ্ছা, তাইলে এখান থেকে আমার এই যে এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই কথাগুলো। ঠিক আছে, নর্মালি ট্রানজিটিভ প্রোটিন কম এবং এখানে স্যাগ বেশি থাকে, এটা মনে রাখতে হবে, তবে ব্যতিক্রম হতে পারে। আচ্ছা, আর এগুলা বলছি। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি, সিভিয়ার ম্যালনিউট্রিশন, এই ক্ষেত্রে যেটা হয় লো প্রোটিন কনসেন্ট্রেশন, মানে সেরাম অ্যালবুমিনের পরিমাণই কমে যায়। সেরাম অ্যালবুমিনের পরিমাণ যখন কমে যায় তখন কম জিনিস থেকে আপনি বিয়োগ করতেছেন, তার মানে কিন্তু তখন স্যাগের পরিমাণও কম থাকবে। ঠিক আছে, ডিউ টু সেরাম অনকোটিক প্রেশার তখন কম। আর হাই প্রোটিন অ্যাসাইটিস লাইক এক্সুরেটিভ যখন হবে, এক্সুরেটিভ বলতে কি যেমন কার্সিনোমা, টিবি, এগুলোর ক্ষেত্রে প্রোটিনযুক্ত ফ্লুইড বের হয় অ্যাসাইটিসে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাসাইটিক অ্যালবুমিনের পরিমাণ বেশি, তাহলে বেশি জিনিস বিয়োগ করতেছে, তাহলে স্যাগের পরিমাণ এক্ষেত্রে এমনিই কম থাকবে। ঠিক আছে, এটা ইনফেকশন, টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি, প্যানক্রিয়াটিক, এগুলোর ক্ষেত্রে হয়। আচ্ছা, আর অ্যাসাইটিক অ্যামাইলেজ অ্যাক্টিভিটি যদি 1000 বেশি হয় তাহলে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস চিন্তা করতে হবে।
লো অ্যাসিডিস গ্লুকোজ যদি থাকে তাহলে টিউবারকুলোসিস চিন্তা করতে হবে, কারণ ব্যাকটেরিয়া হচ্ছে গ্লুকোজ খায়, ঠিক আছে। আর যদি নিউট্রোফিল কাউন্ট বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এসবিপি চিন্তা করতে হবে, মানে ইনফেক্টেড অ্যাসাইটিস চিন্তা করতে হবে। আর ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে অ্যাসাইটিক ফ্লুইডে তাহলে চিন্তা করতে হবে কাইলাস অ্যাসাইটিস, ঠিক আছে। সেক্ষেত্রে লিম্ফেটিক ড্রেনেজের প্রবলেম আছে, এটা চিন্তা করতে হবে। তাহলে এইটুকু পুরাই কিন্তু আমাকে স্টার্ট দিতে হবে, ঠিক আছে, টোটালটাই স্টার্ট। এবং অ্যাসাইটিক ফ্লুইড অ্যাপিয়ারেন্স এন্ড অ্যানালাইসিস এটাও আপনারা একটু স্টার্ট দিয়ে পড়বেন, যে কোন ক্ষেত্রে কি ধরনের অ্যাসাইটিক ফ্লুইড আমরা পাই, ঠিক আছে। আচ্ছা, আজকে মনে হয় অনেক রাত হয়ে গেছে, আমরা আজকে আর না যাই। আমাদের যদিও আজকে ম্যানেজমেন্টটা পড়ার কথা ছিল, আমরা ম্যানেজমেন্ট থেকে নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ। অ্যাসাইটিস এর ম্যানেজমেন্টটা একটু ভালো করে বুঝতে হবে সেই জন্য। আচ্ছা, তার সাথে সাথে আমাদের হচ্ছে অ্যাসাইটিস এর কমপ্লিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং হেপাটিক এনকেফালোপ্যাথি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমরা নেক্সট দিন পড়বো। সিরোসিস তো আমাদের আজকে কিছুটা ছিল, এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট দিন পড়ে আমরা চেষ্টা করব নেক্সট কয়েকদিন হয়তো 10 পেজের বদলে একদিনে আমরা 15 পেজ না পড়ে হয়তো 11 পেজ করে পড়ার চেষ্টা করবো। তাহলে আমাদের কিন্তু মোটামুটি কয়েকদিনে কাভার হয়ে যাবে, অর্থাৎ আমরা আর পিছাবো না, ঠিক আছে। তো আজকের মতো তাহলে এইটুকুই। আজকে আমরা যেহেতু আজকে আমাদের কারেন্ট চলে যাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছিল, সো আমরা আজকে একটু লেট করে শুরু করছিলাম দেখে আমরা আজকে মোটামুটি 6 পেজের মতো পড়ে শেষ করলাম। নেক্সট 4 পেজ ইনশাল্লাহ আমরা মানে পরবর্তী 4টা ক্লাসে যেন 11 পেজ করে পড়ে কভার হয়ে যায় সেটা আমরা ইনশাল্লাহ দেখব। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা থাকে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।